আমরা আসলে আমাদের ছেলেবেলাতে কিছুক্ষণের জন্য আমরা ফেরত যাব, থাকবো সেইখানে, দেখি আমাদের কেমন লাগে। আমরা একটু চোখ বন্ধ করব, কারো হাতে যদি কলম থাকে, ব্যাগ থাকে, সেগুলো একটু নিচে রাখবো। আমরা সোজা হয়ে বসবো, আরাম করে বসবো, রিল্যাক্স। আমরা একটু চোখ বন্ধ করি, আমরা হাত পা আনলক করি, আমরা স্থির হয়ে আরাম করে একটু বসি। কেমন কেটেছে আপনার ছেলেবেলা? মনে পড়ে? আমরা চোখ বন্ধ করব, আমরা বড় করে একটা দম নেব। লম্বা করে দম ছাড়ব। বড় করে দম নেব, বড় করে দম ছাড়ব। এবারে ধীরে ধীরে দম নেব, ধীরে ধীরে দম ছাড়ব। এবারে আমি আমার দম স্বাভাবিক করব। শ্বাস নেব, শ্বাস ছাড়ব, শ্বাস নেব, শ্বাস ছাড়ব। আমি কল্পনা করব আমার ছেলেবেলার 3 থেকে 8 বছর বয়স সময়কার স্মৃতিটা। কেমন ছিলাম আমি যে বাড়িটাতে থাকতাম, বাড়িটার স্মৃতি কি আমার মনে পড়ে? আমি যে ঘরটাতে থাকতাম, সে ঘরের দরজার রং কেমন ছিল? আমি যে ঘরটাতে থাকতাম, সেই ঘরে কে কে থাকতো আমার সঙ্গে? মা কি আমাকে আদর করতো? কেমন করে আদর করতো মা আমাকে? আচ্ছা, বাবার সঙ্গে আমার কোনো আনন্দের স্মৃতি আছে? আচ্ছা, মা কি আমাকে কখনো বকতো? বন্ধুদের সঙ্গে কি আমি খেলা করতে যেতাম? কি কি খেলতাম আমি বন্ধুদের সঙ্গে? চিবুড়ি, গোল্লাছুট, সাতচারি খেলতাম আমি।
আচ্ছা, আমি কি ঘুড়ি উড়াতাম? আচ্ছা, আমি কি ফুল কুড়াতে যেতাম, মালা গাঁথতাম? বন্ধুদের সঙ্গে কি আমার কখনো ঝগড়া হয়েছে? আড়ি নিতাম কখনো? আড়ি ভাঙতাম? কখনো কি আমার বাড়ি ফিরতে দেরি হয়েছে? যে সময় আসার কথা ছিল তার চেয়ে দেরিতে কি কখনো আমি ফিরেছি? আচ্ছা, আমার বাবা কি বকতো আমি দেরিতে বাড়ি ফিরলে? মা কি বলতো? আচ্ছা, আমাকে নিয়ে আমার বাবা মার কি কোনো প্রত্যাশা ছিল? কি বলতেন তারা আমাকে? আমরা কিছুক্ষণ ভাবি, আমরা এই অবস্থার মধ্যে থাকি। আমার ছেলেবেলার সেই শৈশবের সুখের স্মৃতিগুলো আমি ফিল করতে থাকি। এবারে আমরা ফেরত আসবো এখনকার আমিতে, এই সেশনে ঠিক এইখানে। সবাই ধীরে ধীরে চোখ খুলুন। এবারে আমি একটু জানতে চাই, সত্যি কি আমরা আমাদের ছেলেবেলায় যেতে পেরেছিলাম কিনা? কিছুটা সময় কি আমরা ছিলাম কিনা আমার সেই বাল্যকালের সুখের স্মৃতিতে? আমাকে কি আমি দেখতে পেরেছি কিছুক্ষণের জন্য? কেউ কি একটু শেয়ার করবে? আমরা একটু কথা শুনতে চাই অভিভাবকদের মধ্যে থেকে। কি মনে হচ্ছিল সেই সময়? একটু কে কথা বলতে চায়? এখানে কে নিজে থেকে উদ্যোগ নিয়ে ইনিশিয়েটিভ নিয়ে কথা বলতে চায়? একটু হাত উঁচু করেন, আমি শুন। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং চান্স। আসলে একটু আবেগে চলে গিয়েছিলাম। ছোটবেলায় আমার শৈশবটা কেটেছে গ্রামে। তো আমি একদমই 3 বছরের কথা ঠিক আমার মনে নেই, বাট 5 বছর থেকে 8 বছরের স্মৃতিটা আমার মনে পড়েছে। খুবই দুষ্ট ছিলাম, পড়াশোনায় মন দিতাম না, খেলতে বের হলে খুব খেলতে যেতাম, গ্রামে ঘুরে উড়াতাম। আমাদের গরু ছিল, দুধের গরু, গরু নিয়ে ঘুরতাম বন্ধুদের সাথে। আড়ি কখনো কখনো আড়ি দিয়েছি। মনে আসছে যে আমাদের সময়টাতে 80 দশক ছিল এটা। আমরা আড়ি দিতাম এই আঙ্গুলটা দিয়ে, আবার কয়েকদিন পরে যখন ভালো লাগতো তখন আবার এই আঙ্গুলটা দিয়ে যখন করতাম তখন আড়িটা ভেঙে যেত। একদমই শৈশবের স্মৃতিগুলো মনে পড়েছে। বাবা আমার এক্সপেকটেশন ছিল বাংলাদেশ আর্মিতে যাওয়া, তো সেটাও যেতে পেরেছি। অনেক স্মৃতি চলে আসছে আর কি। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর কি, আর কেউ বলতে চায়? হ্যাঁ, ইফতি ভাই তো নিশ্চয়ই বলবে। ইফতি ভাই যেহেতু আমাদেরকে দাওয়াত দিয়ে এনেছে, উনি একটু পরে বলুক। আমি একদম প্যারেন্টসদের কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, ইফতি ভাইয়ের হাতটা থাকলো আর কি। আর কে বলতে চায়? হ্যাঁ, প্লিজ আসুন। আসসালামু আলাইকুম।
প্রোগ্রামটি খুবই ভালো লাগছে। ইতিপূর্বে দু একটি প্রোগ্রামে ছিলাম, কিন্তু আজকের প্রোগ্রামটিতে মনে হলো যে সেই শৈশবে হারিয়ে গেল এবং আমার শৈশবটিও গ্রামে কেটেছে। স্ক্রিনে যখন ঝর্ণা দেখলাম মনে হচ্ছিল এর চেয়েও আরো ভালো কোনো জায়গায় আমরা চলে গিয়েছিলাম। মনে পড়ছে যে হিজল ফুলের একটা মালা ও গাঁথা হয়েছিল, সেই স্মৃতিটা বেশ ভালো লাগছে। এবং যে কটা বিষয়ে স্মরণ করার কথা প্রায় অনেকগুলোই মনে পড়েছে। গ্রামের শৈশবটা আসলে এমনই। বেশ, ধন্যবাদ। আর কিছু, আর কেউ কথা বলবে না? আর কি, প্লিজ। আমার শৈশবটা শহরেই কেটেছে, গ্রামে না। তবে তখন শহরে অনেক স্পেস ছিল। মানে আমি বরিশালের মেয়ে, বরিশাল সিটিতেই বড় হয়েছি, কিন্তু আমাদের বাড়ির পেছনে অনেকখানি জায়গা সুপুরি বাগান ছিল। সেখানে অনেক গাব গাছ ছিল। তো গাবের নতুন পাতা যখন বের হয় ওগুলো খুব লাল রঙের থাকে, খুব সুন্দর লাগে দেখতে। ওগুলো দিয়ে খেলতাম। গাব ফুলের মালা গাঁথতাম। গাব ফুলের মালা। হ্যাঁ, গাব ফুলের মালাগুলো দেখতে খুব সুন্দর। মেয়েরা যে ঘটি হাতার ব্লাউজগুলো পরে জাস্ট ওরকম ওরকম গাব ঠিক ফুল দেখিনি, আমাকে দেখতে একেবারেই ওরকম। মানে ঘটি হাতাটা যেমন ফুলে থাকে, এখানে একটু কুচি দেয়, জাস্ট গাব ফুলটা ওরকমই দেখতে। ওটা দিয়ে খুব সুন্দর গন্ধ হয়। এটা করতাম। আর শৈশবটা মনে হলেই আমার যে বয়সটা সবচেয়ে বেশি চোখে ভাসে সেটা হচ্ছে 5 থেকে 6। ওটা বেশি আমার চোখে ভাসে। আমার বন্ধু বান্ধবী ছেলে মেয়ে একসাথে খেলতাম। আমরা বাড়ির পেছনে নাচ গান করতাম। নাচ গান করতাম মানে একজন একজন করে, একজন ও নাচটা শেষ হলে আবার আরেকজন গিয়ে করবে। এটা আমাদের খুব পছন্দের একটা খেলা ছিল। আর রান্নাবাটি খেলতাম, ছেলেরাও খেলতো আমাদের সাথে, মেয়েরাও খেলতো। ডাঙ্গুলি খেলিনি, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। খুব একটা, হ্যাঁ, ওই যে ছেলেরা ওরা খেলতো, মেয়েরাও খেলতো, আমি পারতাম না। আমি আবার একটু রোগা পটকা ছিলাম, এই জন্য ধাক্কা টাক্কা দিলেই ধপাস। প্রচুর হাত পায়ে কাটা দাগ দেখেছি বড় হওয়ার পরে, বুঝলাম যে অনেক ব্যথা ট্যাথা পেতাম। তবে মায়ের কাছে শুনেছি খুব একটা দুষ্টু ছিলাম না। আমি আমার বাবা মার একমাত্র সন্তান, তো যার কারণে একটু অতিরিক্ত কেয়ারে বড় হয়েছে। তারপরেও প্রচুর খেলতাম। খেলতে দিত বলতে আমাদের বাড়ির সামনে বড় একটা মাঠ ছিল, যে বললাম সামনে পেছনে প্রচুর স্পেস, পেছনে সুপুরি বাগান ছিল, ওখানেও অনেক জায়গা। আচ্ছা, মায়ের অনেক- কোনো এক্সপেকটেশন ছিল আপনাকে নিয়ে? উম, জায়গাতে যেতে পেরেছেন মনে পড়ছে? আমার মায়ের এক্সপেকটেশন ওভাবে ছিল না, বাবার ছিল। ব্যাপার ছিল। আমার বাবা খুব চাইতেন যেন আমি ডাক্তার হই। এটা উনি এমনভাবেই চাইতেন, মানে এটা কি বলবো, মানে মোটামুটি আমাকে খুব ছোটবেলা থেকে আমার মধ্যে এটা একদম ঢুকিয়ে দেওয়া হয়েছে। তোমাকে এটা হতে যদি পারো, আমি খুব না হতেই হবে না। আমার বাবা মা খুব কঠিন টাইপের ছিলেন না, প্রচুর স্পেস দিতেন আমাকে। আর মা একটু কবিতা পড়া, গান টান এগুলো খুব পছন্দ করতেন। উনি বাংলার স্টুডেন্ট ছিলেন, এগুলো করলে খুব খুশি হতেন, বাবা চাইতেন। তো আমি ইন্টার পর্যন্ত সায়েন্সেই ছিলাম। ডাক্তার হওয়ার জন্য মোটামুটি চেষ্টাও ছিল। তো ও অত দূরে যাওয়া দরকার নেই, ছোটোবেলার কথাই বলি, ছোটোবেলাটা ভালো। তবে হ্যাঁ, আনন্দের ছিল। আমরা খেলার জন্য প্রচুর, সবচেয়ে ভালো লাগতো আমরা স্কুলে যেতাম সবাই মিলে। আমাদের কোনো দিন বাবা মার স্কুলে দিয়ে আসেনি। সাথে করে বন্ধুরা হাত ধরে ঘুরে। হ্যাঁ, আমরা একসাথে 4-5 জন মিলে স্কুলে যেতাম, ছুটি করে ফিরে আসতাম। এটা খুব ভালো একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা Thank you. খুব চমৎকার। আপনার স্মৃতিগুলো খুব সুখের, সুন্দর, মসৃণ, শুনে খুব ভালো লাগছে। এবার ইফতি ভাই একটু বলুন, সবার আগে যে হাত তুলেছে তাকে সবচেয়ে পরে দিলাম। ধন্যবাদ। এটা আসলে অর্গানাইজার সেজন্য পরে দিয়েছেন যে এটার জন্যই আমি অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি কিন্তু আজকে অ্যাজ এ অডিয়েন্স, আমার মিসেজ আমার সাথে আছে, অডিয়েন্স হিসেবে কিন্তু আজকে আমি আসলে পার্টিসিপেট করছি, মানে মন থেকেই। সেজন্য আমি কাছেই বসা। তো আমি যখন চোখ বন্ধ করলাম শৈশবে ফিরে যাওয়ার জন্য, আপনি যেই কয়টা বিষয় টাচ করেছেন, যখন বলছিলেন যে আমি ছোটবেলায় কিছু খেলছিলাম কিনা, তখন মনে পড়ছিল যে ছোটবেলায় প্রচুর মার্বেল খেলেছি। মার্বেল খেলা খুব মনে পড়েছে তখন, যে আমার অনেক বন্ধুরা আমরা একসাথে মার্বেল খেলেছি। আবার যখন বললেন যে তাদের মধ্যে কোনো খুনসুটি হয়েছে বা ঝগড়া হয়েছে কিনা, আসলে তাও হয়েছে। ওইটা আমার
আমি দৃশ্যমান মনে হচ্ছিল আমার সামনেই, যে হ্যাঁ আমি ওই বেলাতে ফিরে গিয়েছি। এবং তখন বিষয়টা অনেক আবেগ ভিতরে কাজ করছিল, যে হ্যাঁ তার সঙ্গে আমি ঝগড়া করেছি, ঘুড়ি উড়িয়েছি, ডাঙ্গুলি খেলেছি। মাঞ্জা দিয়ে ঘুড়ি কেটেছেন? অবশ্যই ওই যে আলাদা করে আবার ওইটা মনে পড়ছিল যে সুতার মধ্যে আলাদা মার দিত, মার দিয়ে ওটা আবার কাটাকাটি খেলতো। মানে এই টোটাল বিষয়টা অন্যরকম মনে পড়ে যায়। শুধুই তাই না, আপনি যখন আমার বলছিলেন যে কখনো ফুল করিয়ে মালা গেঁথেছে কিনা, আমার এখনো মনে পড়ে একটা বেলি ফুল গাছ ছিল অনেক বড়, সরি বকুল ফুল গাছ। বকুল ফুলের মালা তুলতে যেতাম প্রতি নামাজের পরপরই, মানে ফজরের নামাজ শেষ করে। সুতোটা কিসের ছিল? সুতোটা ছিল তখন ওই যে না ভান্ডি সুতা, ভান্ডি সুতা যেটা দিয়ে নকশি কাঁথা করে, ওই সুতাই ছিল। এবং ওই বকুল ফুলের মালা দিয়ে যে সুতার মালা গাঁথতাম, ওই বিষয়টাই মনে পড়ে গিয়েছে। ইভেন আমি নামাজ পড়ে অনেক সময় যেতাম, অনেকেই তার আগে চলে যেত, তাদের আগে যেতে হবে, এরকম একটা ফিলিংস অসম্ভব অসম্ভব ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইন। আমরা আমরা কি আর কেউ কিছু বলতে চাই নাকি আমরা আগাই? হ্যাঁ, তো অনেক ধন্যবাদ। আমি ভেবেছিলাম যে সত্যি সত্যি আমরা আমাদের ছেলেবেলায় যেতে পারবো কিনা, কারণ এই স্মৃতির পথ ধরে আমিও কিন্তু হাঁটতাম। হ্যাঁ, এই অভিজ্ঞতার ভেতর দিয়ে আমিও গেছি। এখন তো পরিস্থিতি পাল্টে গেছে। আমরা শহরে বড় হচ্ছি, শিশুদের নিয়ে বড় করছি, ছোট্ট অ্যাপার্টমেন্ট, পার্কিংয়ে যাওয়ার জায়গা নেই, সেফটি সিকিউরিটি, তাদের খোলা মাঠ নেই। বেলি ফুল পড়ে থাকলেও শিশুরা কুড়োয় না, গাড়ি চলে যায় তার উপর দিয়ে, কারণ বাচ্চারা ফুল কুড়োতে হয় সেইটা বাচ্চারা শেখেনি। আমরা ফুল কুড়িয়ে মালা বানিয়ে ভোরবেলা ভোর রাত্রে উঠে মালা বানাতাম, মালা গাঁথতাম, গেঁথে সেই ফুলের মালা টিচারকে দিতাম। শিউলি ফুলের বোটা বেটে জাফরানির রং বানাতাম। শিশুরা, আজকালকার দিনের শিশুরা সেই অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে পারছে না, তারা বড় বন্দি। কেন? আসলে ছেলেবেলার হিসেব যদি মেলায়, মিলবে না হিসেব। কারণ আমাদের অভিভাবকেরা আমরা ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত, আমরা চ্যালেঞ্জের মুখোমুখি। কিরকম চ্যালেঞ্জ? অজানা আশঙ্কা, ভয়, দুশ্চিন্তা। পারবে তো আমার বাচ্চাটা? পারবে তো আমার কাজিনের ছেলের মতো? পারবে তো অমুকের মতো, তমুকের মতো? পারবে তো বাবার মতো, তার দাদার মতো? এই যে আশঙ্কা, এই যে দুশ্চিন্তা আমাদেরকে সারাক্ষণ চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এবং আমরা সারাক্ষণ তাদেরকে নিয়ে যাচ্ছি কোচিং সেন্টারে, বিশাল ব্যাগ, যে ব্যাগটা সে টানতে পারে না, তার পিঠ যাচ্ছে বাঁকা হয়ে। যাদের গাড়ি আছে সেই বাচ্চাদের, শিশুদের গাড়ি ব্যাগ টানে ড্রাইভারে, পিছনের ব্যাগডালা থেকে ব্যাগটা নামাই স্কুলের দারোয়ান টানে। তার মানে কি, এই শিশু, আমরা তাদেরকে কিন্তু ঠেলে দিচ্ছি, আমরা এত প্রোটেক্টিভ হতে তাদেরকে বড় করছি যে সত্যি সত্যি আত্মনির্ভরশীল হয়ে ওঠার যে পথ, সেই জায়গাটার ব্যাপারে আমরা কিন্তু সচেতন না। অসচেতন ভাবেই কিন্তু এই পরিস্থিতি তৈরি করেছে আমরা। এবং প্রেক্ষাপট, বাস্তবতা সত্যিই যে এখন খেলার মাঠ নেই, আমাদের জীবন ইনসিকিউর, বাস্তবতাটা তো আছে, কিন্তু আমরা সচেতন ভাবে তাদের জন্য কেমন করে একটা সুন্দর অবস্থা তৈরি করতে পারি, সেই কারণেই কিন্তু এত কথার আয়োজন। এই বাচ্চাটার দিকে একটু তাকাই আমরা, কি অবস্থা এই শিশুটা? জেদ করছে। আমরা কি তাদের মনটাকে বুঝতে পারছি? ছোট্ট শিশুর নরম কোমল মন কি দেখা যায়, ছোঁয়া যায়? মনকে কি অনুভব করা যায়? মনের কিন্তু তিনটে পার্ট, একটা হচ্ছে ইমোশনাল পার্ট, একটা হচ্ছে র্যাশনাল পার্ট, আরেকটা হচ্ছে ওয়াইজ পার্ট। এবং এই তিনটে পার্টকে যদি ব্যালেন্স করা যায়, তাহলেই কিন্তু মনটা একটা ভারসাম্য পায়। কেউ ইমোশনাল, যদি বেশি ইমোশনাল হয়ে যায় তাহলে ব্যালেন্স হয় না, যদি খুব যৌক্তিক তাহলেও ব্যালেন্স হয় না, রোবটের মতো। যদি ওয়াইজ পার্টটা নিয়ে কম্বিনেশন তৈরি করা যায় শিশুদের ক্ষেত্রে, লালন পালনের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে, তাহলে মনের লাগামটা কিন্তু একটু একটু করে ধরা যায়। আমি কি বোঝাতে পারলাম? তাহলে কেমন করে পারা যায় একটু দেখি। আমাদের শিশুদের অবস্থা হচ্ছে, মাঠের ব্যস্ততাতে খেলার বেলা যায়,
আমাদের বাচ্চারা খেলার মাঠে যাওয়ার সুযোগ পায় না। কেমন আছে আমাদের বাচ্চারা? কারণ তারা কোচিংয়ে যাচ্ছে, তারা বাড়িতে আসছে, তারা কম্পিউটারে থাকছে, তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তাদের মানসিক খাদ্য না হয়ে প্রতিযোগিতা পরায়ণ হওয়ার জন্য আমরা চাই যে এতে কম্পিটিশন করুক, ওটা করুক, ওটা করুক, ওটা করুক, কম্পিটিটিভ একটা অ্যাটিটিউড নিয়ে এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা করাচ্ছি। আর্ট ক্লাসে নিয়ে যাচ্ছি কারণ আর্টে তাকে এ পেতে হবে, গানের ক্লাসে নিয়ে যাচ্ছি, নাচের ক্লাসে কারণ গানে তাকে বেস্ট হতে হবে, খেলায় অবশ্যই সাকিব আল হাসানের মতো হতে হবে। একেবারেই এই যে একটা প্রবণতা, আমরা যে তাদের হোলিস্টিক ডেভেলপমেন্ট নিয়ে অ্যাওয়ারলি কাজ করব, সেই জায়গাটা থেকে আমাদের অভিভাবকদেরই কিন্তু মানসিকতার মধ্যে কাজ করছে যে আমার বাচ্চাটা বেস্ট হতে হবে, তাকে 1 থেকে 3 মধ্যে থাকতে হবে তার রোল, এবং জীবনের পরীক্ষায় তাকে ফার্স্ট হতে হবে, তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তাকে ডাক্তার হতে হবে। কিন্তু জীবনের পরীক্ষায় কিন্তু শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না, মানুষ হওয়ার পরীক্ষায় তাকে কিন্তু ভালো মানুষ হতে হবে, পরিপূর্ণ মানুষ হতে হবে। সেই মনটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এবং সেই কারণে আমরা বলছি যে পাঠের মাঠের ব্যস্ততাতে খেলার বেলা যায়। বাচ্চাদের যদি আমরা খেলতে না দেই, তাদের সোশ্যালাইজেশন হবে না, এবং এই যে সোশ্যাল স্কিলটা তাকে আসলে জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, জীবনের নানান জায়গায় চলতে তাকে সহযোগিতা করে। খেলার মাঠে শিশুকে যেতে দিতে হবে সচেতনভাবে। কেমন আছে আজকের শিশুরা? আমি কয়েকটা অভিজ্ঞতার বর্ণনা শোনাবো। সত্যি সত্যি আমাদের শিশুরা কেমন আছে। আমরা কিছু কিশোর শিশু, হ্যাঁ, আমি যেহেতু অনেক দিন ধরে কিশোর কিশোরীদের সঙ্গে কাজ করেছি, শিশুদের সাথে কাজ করি, অভিভাবকদের সঙ্গে কাজ করি, নানান রকম অভিজ্ঞতার বর্ণনা, বিভিন্ন অভিজ্ঞতা, কিশোররা কি ভাবছে, কয়েকটা কেস আপনাদেরকে শোনাবো। আমাকে সহযোগিতা করবে আমার বন্ধু, ওর নাম হচ্ছে রুমানা মাহজাবিন। হ্যাঁ, আমরা শিশু শিক্ষা নিয়ে কাজ করি, কাউন্সিলিং নিয়ে কাজ করি, বাচ্চাদের হোলিস্টিক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। ও একজন কাউন্সিলর, সাইকোসোশ্যাল কাউন্সিলর। ও একটু পড়ে শোনাবে আমাদের শিশুরা আসলে কি ভাবছে আমাদেরকে নিয়ে, অভিভাবকদের নিয়ে। সবাই একটু শুনবেন। এটা হচ্ছে যে শিশুদের ভাবনা, কৈশোরকালীন শিশুরা আসলে কি ভাবছে, আমাদের এই সেশন বুঝতে সুবিধা হবে। বাচ্চাদের মানসিক অবস্থা, তারা কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কয়েকটা কেস আপনাদের সামনে প্রেজেন্ট করব। এখানে কিন্তু কারো নাম আমরা ব্যবহার করছি না, কেউ যেন মনে করে না যে এটা আমারই ব্যাপার, কারণ আমাদের মিলে যাবে অনেকেরই অভিজ্ঞতার সাথে, কারণ কথাগুলো আসলে সব একই রকম। এখানে আমরা কারো নাম ব্যবহার করছি না, কাজের অভিজ্ঞতা থেকে আমার সেশনের কিছু জিনিস আমি শেয়ার করছি। একটু পড়ে শোনাবে রুমানা মাহজাবিন। 1 নাম্বার একটা কেস পড়ছি। এ বয়সের সব গল্পই পরিবর্তনের, শারীরিক, মানসিক, ভাবনা, কাজ, পছন্দ সবকিছুতেই পরিবর্তন। বড় হওয়ার সাথে সাথে আমার শরীরেও বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, সেগুলো আমাকে প্রচণ্ড বিরক্তও করে। আগে আমার বড় হবার শখ ছিল, আজকাল মনে হয় হায়রে আমি কেন বড় হলাম, ছোট ছিলাম ভালোই ছিলাম। এইটা হলো একটা 12 বছর বয়সী শিশুর, আমরা তো সাধারণত বলি হচ্ছে শিশু হচ্ছে 18 বছর পর্যন্ত আমরা সাধারণত ধরে রাখি যে ওরা শিশু। তো এটা 12 বছর একজন শিশুর অভিজ্ঞতা, তার ভাবনাটা যে তার শরীরটা হচ্ছে তার পরিবর্তনের, এবং সে আসলে এটা এনজয় করতে পারছে না। হ্যাঁ, কেন যে আমি বড় হলাম, হায় রে। হ্যাঁ,
পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না, কোনো বিষয়ই না, কিন্তু আমার বয়স 12 যে। পড়াশোনা করা তো চারটিখানি কথা না। আজকাল উপদেশ শুনলে রাগ হয়, অন্য কারো উদাহরণ শুনলেও রাগ হয়, কিন্তু মা আমাকে অন্য কাজিনদের উদাহরণ দেন, নিজে ছেলেবেলার উদাহরণ দেন, তখন মেজাজ ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। মাকে আমি বহুবার বলেছি সবাই একরকম হয় না, কিন্তু মা মানতে নারাজ। মার স্বপ্ন আমি একটা শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্র পড়ুয়া বাচ্চা হই, কিন্তু দুঃখিত, আমার দ্বারা এসব সম্ভব হবে না। মানে হচ্ছে যে শিশুরা উপদেশ পছন্দ করে না, তার দ্বারা এসব হবে না। এটা কিন্তু 13 বছর বয়সী একজন শিশুর তার মানসিক ভাবনা কিন্তু সে প্রকাশ করেছে এইভাবে যে আমাকে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বাচ্চা মায়ের যে প্রত্যাশা, আমার দ্বারা এসব হবে না, আমি উপদেশ একদমই পছন্দ করি না। তারপরে আরেকটা দেখি, আমার যে অধিকার তা আমি চাই, আমাকে যথেষ্ট পরিমাণ স্বাধীনতা দেওয়া হয়, কিন্তু যা দেওয়া হয় তার চেয়ে 2 গুণ বেশি সন্দেহ করা হয়। কোথায় কি করছি, যাদের সাথে মিশি তারা কি করে, কি বলে, এই সব প্রশ্ন এমনভাবে করে যেন মনে হয় আমাকে স্বাধীনতা দেওয়া হয় আমার উপর নজর রাখার জন্য। আমাকে এতটুকুও বিশ্বাস করে না। তার মানে হচ্ছে আমরা কি বুঝতে পারছি, আমরা অভিভাবকের, এটা হলো শিশুদের ভাবনা যে আমাদের যে প্যারেন্টিং স্টাইলের মধ্যে দিয়ে আমরা আসলে যেভাবে ভাবছি, যে পথে হাঁটছি, সেইখানে বোধহয় আরেকটু সচেতনতা দরকার, তাই না? কারণ উপদেশ শিশুরা পছন্দ করে না, শিশুরা সন্দেহ পছন্দ করে না, শিশুদের অভিভাবকরা বিশ্বাস করছে না, শিশুরা সারাক্ষণ বাবা মায়েরা হচ্ছে ঘ্যান ঘ্যান করে, তাদের অনেক অভিযোগ। তারা যে বড় হয়ে উঠছে, তাদের শরীরটা, তাদের মনটা অভিভাবকরা বুঝতে পারছে না। এটা হচ্ছে শিশুদের ভাবনা। আমরা একটু আগাই। সময়টা হচ্ছে যে বলা হয় মি টাইম। এখন সবাই আছি আমরা হলো আমাদেরকে নিয়ে। এই যে আত্মকেন্দ্রিক অবস্থার মধ্যে দিয়ে শিশুরা বড় হচ্ছে। আগে কি হতো? আগে হলো যৌথ পরিবার ছিল, শিশুদের যে এই গ্যাপটা পূরণ করে দিতেন বাবা মায়েরা, যারা সময় দিতে পারছে না বা পারতো না, মায়ের অনেক কাজ ছিল, বাবার অনেক ব্যস্ততা ছিল, সেই গ্যাপটা পূরণ করে দিত হচ্ছে দাদি নানি, বা সত্যি সত্যি ভালোবেসে পাড়া প্রতিবেশী, বা সেই জায়গাটার দায়িত্বটা কিন্তু তারা পূরণ করে দিত। তারা একা ছিল না, তাদের স্পেস ছিল। দাদি নানিদের যে একটা আনকন্ডিশনাল লাভ ছিল, ভালোবাসা, তার ভালোটা কি, তার পছন্দটা কি, ভালোবাসা জিনিসটা রান্না করে খাওয়ানো, বা সবসময় ছায়া দিয়ে মায়া দিয়ে আগলে রাখতো, সেই ছায়ার বড় অভাব এখনকার শিশুরা বড্ড একা, বড্ড স্বার্থপর কখনো কখনো। কারণ আমরা আমাদের অভিভাবকদের অসচেতনতার কারণেই, কারণ আমরা চাই হচ্ছে আমার মতো আমরা থাকবো। হ্যাঁ, কারণ আমার বাচ্চার জিএসসি পরীক্ষা, এখন এই বাড়িতে কোনো মেহমান আসতে পারবে না, দাদিও আসতে পারবে না, নানিও আসতে পারবে না, জীবন থেকে একটা নাম্বার যদি চলে যায় আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। আমরা কি করছি? আমার বাচ্চাকে আকাশ দেখাই না, কিন্তু তার ঘরটা এমন ভাবে সাজিয়েছি, রেডিয়াম বাতি দিয়ে চাঁদ তারা সূর্য সব কিছুর ব্যবস্থা করেছি, কিন্তু আমরা প্রকৃতিতে নিয়ে যাচ্ছি না, কোনো মানুষের সাথে মিশতে দিচ্ছি না। বাচ্চাদের বলছি যে টিফিনটা দিয়ে দিলাম, কিন্তু বন্ধুরা যেন খেয়ে নেয়, দেখে নিও। হ্যাঁ, আমরা বলছি পরীক্ষার খাতা দেখাবি না, আমরা তোমাকে কিন্তু ফার্স্ট হতে হবে, জীবনের একটা নাম্বারের অনেক দাম, তোমাকে কিন্তু হতে হবে তোমার দাদার মতো, বাবার মতো ইঞ্জিনিয়ার। এই যে তুলনা করছি আমরা, নানান ভাবেই কিন্তু আমরা স্বার্থপরতার দিকে ঠেলে দিচ্ছি, এবং এখনকার বাচ্চারা আত্মকেন্দ্রিক হচ্ছে এবং একা হয়ে বড় হচ্ছে, এবং এই দায় কিন্তু অভিভাবকদের। আমরা দূরটা দেখতে পাচ্ছি না, আমরা অসচেতন ভাবেই খুব সুবিধার জন্য কাজটা করছি, কিন্তু এর যে সুদূর প্রসারী ফলাফলটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এবং এই যে
একা এই বাচ্চাটা, ও কিন্তু খেলার মাঠে গেছে বটে, কিন্তু ও বন্ধুদের সাথে মিলতে পারছে না, কারণ ওর অভ্যেস হয়ে গেছে একা থেকে থেকে, মিশতে পারে না, বড্ড একা। হ্যাঁ, কারণ এখানে দেখা গেল যে সে এতই একা যে তার দাদি যদি তার পরীক্ষার আগের দিন ফোন করে যে বাবা নাতিটাকে একটু আসতে চায়, একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দিব, ফু দিয়ে দিব, হয়তো বাবা বলতে পারছে না যে মা তুমি আসো, তোমার দোয়াটা ভীষণ দরকার, কারণ ওর কালকে পিএসসি পরীক্ষা, এখন তোমার না আসাটাই ভালো, কারণ অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার বাচ্চার। হ্যাঁ, এই যে অসামাজিক আত্মকেন্দ্রিক স্বার্থপরতার মধ্যে দিয়ে বড় হচ্ছে এই বাচ্চাটাকে দেখা যাচ্ছে একা, তাই না? আমরা ভুলে যাচ্ছি, এই কথাটা এতক্ষণ ধরেই বলছি, যে হ্যাঁ বাস্তবতা যে চাইলেই যৌথ পরিবারে থাকতে পারবো, জীবন এবং জীবিকার তাগিদে বাবা মা সন্তানের ভালোর জন্য, নিজের ভালোর জন্যই করছে, কিন্তু সেইটার অল্টারনেটিভ ওয়েটা কিন্তু বুঝতে হবে সচেতন ভাবে, যোগাযোগটা রাখা, সামাজিকতা, কি করে যে সেই সম্পর্কের জায়গাটা নিয়ে কাজ করা, কারণ তাদের স্নেহ ভালোবাসার ছায়ায় কিন্তু শিশু প্রাণবন্ত সজীব হয়ে উঠবে। সেই কারণে বারবারই বলা হচ্ছে যে হ্যাঁ যৌথ পরিবার হয়তো সম্ভব না, কিন্তু একটা ব্যবস্থা কিন্তু আমাদের বের করতে হবে সম্পর্কের জায়গায়, বন্ধনের জায়গায়। ছবিটা আসলে খুবই অন্যরকম, কিন্তু সত্যিকার অর্থে বাস্তবতা হচ্ছে এর চাইতেও খারাপ। আমি কয়েকদিন আগে একটা সায়েন্টিফিক কনফারেন্সে গিয়েছিলাম, একজনের সাথে দেখা হয়েছে, উনি বলছে যে আপনি প্যারেন্টিং করছেন, আপনি বলবেন, আমি না ফেরোসাস হয়ে যায়, আমি মারি, বুঝছেন, আপনি বলবেন বলবেন। তো আমি ভাবলাম যে আসলে উনি একা না, এই কাজটা আমরা সবাই করি, এবং এই ছবিটা একটু বেশি বেশি, কিন্তু এর চেয়েও খারাপ আচরণ কিন্তু আমরা বাচ্চাদের সাথে করি। যখন আমি রেগে যাই, সবচাইতে আমার বাড়ির সবচেয়ে দুর্বল যে শিশু, তার উপরে আমার সমস্ত রাগ আমরা প্রকাশ করি আনঅ্যাওয়ারলি। এই যে স্বার্থপর করে আমি বড় করলাম, আমি চেয়েছি তুমি একা থাকো, তুমি ভালো খাও, চিংড়ি মাছের দো পেঁয়াজা খাওয়ালাম, শুধু পড়ো এবং পড়ো এবং পড়ো, এবং এই মা কিন্তু বাচ্চাটা যখন বড় হবে, মেয়েটা বলবে যে তোমার শরীর খারাপ, তাতে আমার কি? হ্যাঁ, মা বলছে আমার বাচ্চাটা এত স্বার্থপর, আমি পড়ে থাকলেও আমার মুখের দিকে তাকায় না, কারণ হচ্ছে সে একদমই একটা অমানবিক মানুষ হয়েছে। মায়েরা অনেক সময় বলে একটা অমানুষ বানিয়েছি আমি। হ্যাঁ, তো সেই দায়টা আসলে নিয়ে আমাকে কিন্তু ভাবতে হবে, কারণ আমি যে আত্মকেন্দ্রিক শিশুকে লালন এবং পালন করে বড় করলাম, এই শিশু কিন্তু সত্যি সত্যি এইরকম আচরণ করবে। একটু বেশি বেশি দেখাচ্ছে ছবিতে, কিন্তু বাস্তবতা কিন্তু এর চাইতেও খারাপ। অনেক কথা হয়েছে, একাকিত্ব নিয়ে কথা হলো, উৎকণ্ঠা, উদ্বেগ, দুশ্চিন্তা আমরা ছড়াচ্ছি। এই ছবিটা একটু সবাই মন দিয়ে দেখবে, কি অবস্থা। আমরা কিন্তু এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা হাজবেন্ড ওয়াইফের দিকে তাকানোর সময় নাই, আমরা রোল মডেল হিসেবে এরকম ভূমিকা পালন করছি। বাচ্চারা খেলার মাঠে এনজয় করতে পারে না, এখনকার বাচ্চারা খেলতে যেতে চায় না, কারণ বাড়িতে প্লে স্টেশন আছে, বাড়িতে ট্যাব আছে, বাড়িতে অনেক কিছু, অনেক আয়োজন। বাবা মারা নিজেরা এরকম অবস্থায় থাকেন এবং বাচ্চাকে বলে খবরদার তুমি কিন্তু ইউটিউবে যাবা না, তুমি স্মার্টফোন ধরবা না, তুমি এইটা করবা না, তুমি ওইটা করবা না। খাওয়ার টেবিলে সবার হাতে একটা করে ফোন, এবং ফোন যে একটা প্রাইভেট একটা জিনিস, স্মার্টফোন, সেইটা আগের আমলে কি আমাদের টাকা পয়সা মানি ব্যাগ কিন্তু বাচ্চা ধরতো না, বাবার মানি ব্যাগটা বাচ্চারা ধরতো না। ফোনও কিন্তু একটা ব্যক্তিগত জিনিস, ঘরে ঢোকার সাথে সাথে মায়ের আরাম এবং বাবার আরামের জন্য সে তো একটু রেস্ট নিবে, সাথে সাথে বাচ্চার হাতে ফোনটা চলে যায় এবং সে খুব আরামে একটা ঘুম দিতে পারে বড় সড়ো, ফাঁকে বাচ্চাটা কিন্তু অ্যাডিকটিভ একটা জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মানুষকে খুব বেশি সোশ্যাল করছে না। শিশুকে বুঝতে হবে এই যে ছেলেবেলার শৈশবের 3 থেকে 8 বছর বয়স, এই সময় তাকে টাচ, ফিলিং, এই জায়গায় ছায়ায় মায়ায় ছুঁয়ে ছুঁয়ে বড় করতে হবে। এই যন্ত্রের যে চাপ, এই যন্ত্র মন্ত্রমুগ্ধের মতো তাকে যে আনন্দটা দেয়, পৃথিবীর ছায়া মায়া থেকে সেই আনন্দটা সে পাবে না। সুতরাং সচেতন ভাবেই
এই যন্ত্র থেকে তাকে কিন্তু দূরে রাখতে হবে। কারণ কাউন্সিলিং সেশনে এখন কিন্তু প্রচুর বাচ্চা আসছে, অনেকের স্পিচে প্রবলেম হচ্ছে, কারণ হওয়ার পরেই সে রাইমস দেখে, মুভি দেখে, কার্টুন দেখে, তার একটা আলাদা নিজস্ব জগতে সে হাঁটে, একা একা হাসে, একা একা কথা বলে, কারণ সে তার স্পিচ, তার কথা বলা লাগে না, সে কিন্তু একটা জগতের মধ্যে বসত করে, যার কারণে নানান রকম বিহেভিয়ারাল প্রবলেম নিয়ে শিশুরা আসা শুরু করেছে। আমরা ভাবি যে আল্লাহ, আমার বাচ্চা তো টেকনোলজিটা এত ভালো বোঝে, আমি তো কিছুই জানি না, ও তো এটা পারে, ওটা পারে, ও স্ন্যাপচ্যাটে চলে যায়। কিন্তু আমরা কিন্তু সচেতন না বলেই একটা অ্যাডিকটিভ জায়গায় চলে যাচ্ছে, এটা ড্রাগের মতোই কিন্তু অ্যাডিকটিভ জায়গায় চলে যাচ্ছে, যেখান থেকে প্যাথোলজির জায়গা থেকে ফিরিয়ে আনতে অবশ্যই কিন্তু তার থেরাপি লাগবে, সাইকোথেরাপি লাগবে, বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। তারপরেও কি হবে আমরা কিন্তু জানি না। সচেতনতা কিন্তু আমাদেরই তৈরি করতে হবে। তার মানে আমরা কেমন আছি, সত্যি আমরা কেমন আছি? যদি সত্যি নিজের দিকে তাকাই, আমরা কি স্ট্রেসড? আমরা কি অ্যাংজাইটিতে আছি? আমরা কি ডিপ্রেশনে আছি? এত কথা, একই কথা অনেকক্ষণ ধরে চলছে। সেইখানে আমাদের হচ্ছে যে আমাদের প্যারেন্টিং করতে হবে, মাইন্ডফুল প্যারেন্টিং। মাইন্ডফুল প্যারেন্টিং মানে মাইন্ডফুল হচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। কিন্তু আমরা যদি আমাদের বলয়ের মধ্যে শুধু চাপ, নেগেটিভিটি সমানই ঘুরতে থাকে, তাহলে প্যারেন্টিং এর যে অ্যাওয়ারনেসের জায়গা নিয়ে আমরা কাজ করব কি করে? সেই কারণে আমাদেরকে মাইন্ডফুলি প্যারেন্টিং করতে হবে, অর্থাৎ আমাদেরকে প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে, আমাকে বর্তমানে থাকতে হবে। আমি যদি অতীতে থাকি, হ্যাঁ আমার বাচ্চা পারে নাই, হ্যাঁ আমার বাচ্চা পারে নাই, আর যদি ভবিষ্যতে থাকি অ্যাংজাইটি, পারবে পারবে পারবে, এত দুশ্চিন্তা, এত দুশ্চিন্তা। কিন্তু আমি যদি প্রেজেন্ট মোমেন্টটাকে এনজয় না করতে পারি, প্রেজেন্ট মোমেন্টে থেকে আমি তার লালন পালনের কাজটা করতে না পারি, তাহলে সত্যি সত্যি যে পজিটিভ প্যারেন্টিং এর যে সুফলটা, সেইটা কিন্তু আমরা পাবো না। তাহলে আমরা কিন্তু ফুল অফ মাইন্ড, যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন না নিয়ে থেকে আমরা মোমেন্টে থাকবো, আমরা অ্যাওয়্যার থাকবো। আমরা যখন রাস্তা পার হই, ডানে বাঁয়ে তাকিয়ে যেরকম করে পার হই, আমরা যখন কোনো চেক সাইন করার সময় খুব সাবধানে সাইন করি, নামটা যেন ভুল না হয়ে যায়, জীবনের সকল ক্ষেত্রে, সন্তান লালন পালনের ক্ষেত্রেও কিন্তু আমরা মোমেন্টে থেকে, মাইন্ডফুল থেকে এই কাজটা করব। আমরা হলো এই কথা অনেকক্ষণ ধরে বলা হচ্ছে যে আমাদের অনেক চাওয়া, অনেক কিছু চাই আমরা, কিন্তু আসলে এই আলো, হাওয়া, রূপ, রং, রস আমরা ফিল করতে পারি না, আমরা মোমেন্টকে ফিল করতে পারি না। তাহলে এই সেশন অনেকক্ষণ ধরে এটা নিয়ে কথা হয়েছে যে প্যারেন্টিং স্টাইল, হ্যাঁ, কাজী ভাই ডিটেল, ইনডেপথ এই জায়গাটা কভার করেছে, সুতরাং আমি ওইটা খুব ডিটেলে যাব না। হ্যাঁ, সুতরাং প্যারেন্টিং আর একটু সময় দিতে হবে আমাকে, আমি শেষ করব। সেটা হচ্ছে যে প্যারেন্টিং স্টাইল হচ্ছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু অথরিটেরিয়ান প্যারেন্টিং, অথরিটেটিভ প্যারেন্টিং কে বলা হয় যে ডেমোক্রেটিক প্যারেন্টিং, অ্যাসার্টিভ প্যারেন্টিং। যে সেই জায়গাটা একটুখানি দেখি আমরা আসলে কেমন প্যারেন্ট আমাকে মানতে হবে, এটা নিয়ে অনেক কথা হয়েছে, ওই জায়গাটায় যাই না। হেলদি এবং ব্যালেন্স প্যারেন্টিং স্টাইল হচ্ছে এই রকম যে আমার হাতে ঘড়ির লাটাইটা থাকবে, আমি সচেতনভাবে লাটাইটা ছেড়ে দিলে উড়ে যাবে, বেশি টানলে নিচে পড়ে যাবে, আমি থাকবো মাঝামাঝি। এবং অথরিটেটিভ প্যারেন্টিং বা ডেমোক্রেটিক প্যারেন্টিং এ আমরা কিন্তু সাপোর্ট দিব, আমরা হচ্ছে আমাদের এক্সপেকটেশন হচ্ছে রিয়েলিস্টিক থাকবে, এবং সেখানে সুন্দর সুন্দর নিয়ম ঠিক করে দিব, গ্রাউন্ড রুল ঠিক করে দিব, দুজনে মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে শিশু নিজেই কিন্তু বলবে যে আচ্ছা আসো তো আমরা ঠিক করি যে আমরা কি কি মানবো, কি কি করব, তুমিও মানবে আমিও মানবো, তুমিও করবে আমিও করব। রোল মডেল হিসেবে দুজনে যদি আলাপ আলোচনা করে গ্রাউন্ড রুলটা ঠিক করে নেওয়া যায়, তাহলে শিশু কিন্তু মানবে। আমরা বলি না যে আমাদের কোনো এক্সপেকটেশন নাই, ওভার পারমিসিভ এক্সপেকটেশন থাকবে, সেটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন, এবং সেইটা তখন হলো তাকে নিয়ম, মূল্যবোধ সব কিছুই কিন্তু তার মধ্যে দিয়ে চলে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে, যেহেতু তার কথা বলা
সুযোগ আছে, তার ভুল করার সুযোগ আছে, কমিউনিকেশনের সুযোগ আছে। সুতরাং সে কিন্তু এই জায়গাতে আমরা যদি অ্যাওয়ারলি হ্যান্ডেল করতে পারি, অবশ্যই কিন্তু আমরা পারবো। এইখানে হচ্ছে প্যারেন্টিং এর একটা বড় হচ্ছে আমাকে স্ট্রোক করতে হবে। আমি ট্রানজাকশনাল অ্যানালাইসিস নিয়ে কাজ করি। স্ট্রোককে বলা হয় হচ্ছে সাইকোলজিক্যাল ফিডিং। এটা হলো একেবারে প্রশংসা হচ্ছে সেই সাধনা ঔষধালয়ের মহৌষধের মতো, ইটস এ টনিক। আমি যত প্রশংসা করব আনকন্ডিশনালি, কন্ডিশনালি, ভার্বালি, নন ভার্বালি, প্রশংসা শিশুকে সজীব, সতেজ, প্রাণবন্ত করবে। সুতরাং প্রশংসা করলে একটা শিশুর বিহেভিয়ার, অ্যাটিটিউডে একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। সুতরাং শিশুকে প্রশংসা করতে হবে। যদি শিশুদের প্রশংসা করা হয়, শিশু এইরকম শিশু দেখা যায়। এবং যে শিশু স্ট্রোক ডিপ্রাইভড, যে শিশু প্রশংসা পায় না, সেই শিশুর চেহারাটা এরকম হয়। আমরা কি করছি, শিশুকে সব কিছুতে না করছি। না যে করবো না তা কিন্তু না, আমি অ্যাসার্টিভ নো কিন্তু করা যাবে, কিন্তু সব কিছুতে না করি। গাছে চড়বি না করবি, রোদে যাবি না, বৃষ্টিতে ভিজবি না, এটা করবি না, ওইটা করবি না। নো কে বলা হয় ট্রানজাকশনাল অ্যানালাইসিসে ইনজাংশন। ইনজাংশন কি করে, তার হেলদি গ্রোয়িং কে থামিয়ে দেয়। আমরা ছোটবেলায় বলি তুই এটা পারবি না, তোমার জামাটা আমি পরাই দিচ্ছি, তুমি এটা পারবা না, তুমি এটা করবা না, ও তো তোমার ঠান্ডা লাগবে, ও করো না, ও করো না। ডোন্ট বিলং, ডোন্ট 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 কি করে, আমার গ্রোয়িং কে আনহেলদি করে দেয়। আমি সত্যি সত্যি ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠতে পারি না। সেই জন্য সচেতন ভাবে নাকে না করতে হবে। প্যারেন্টিং বুঝতে হলে প্যারেন্টিং স্টাইল জানতে হবে, এবং এইটা হচ্ছে সবচেয়ে কোর একটা জায়গা। এটা নিয়ে আমি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি যদি স্টেজেস অফ ডেভেলপমেন্ট, আমি যদি বাচ্চাদের বিকাশের ধাপগুলো ভালো মতো না বুঝি, আসলে প্যারেন্টিং সত্যি সত্যি সেই সফলতার জায়গায় যাবে না। আমরা বুঝি যে আচ্ছা সন্তান জন্মের পরে আচ্ছা 3 মাসে ঘাটটা শক্ত হয়, তারপরে একটুখানি হামাগুড়ি দিতে পারে, তারপরে এই পারে ওই পারে ওই পারে। কিন্তু ওই সময় আমি যে বলছি স্ট্রোক করা বা পজিটিভ এফার্মেশন, অ্যাওয়ারলি যদি আমি আমার স্টাইলটা নিয়ে কাজ করতে পারি, আমি যদি ডেমোক্রেটিক প্যারেন্টিং, নার্চারিং এর জায়গা নিয়ে কাজ করতে পারি এবং সেখানে স্ট্রাকচার করি এবং পজিটিভ অ্যাফার্মেশন দিই এবং স্টেজ ধরে ধরে দেই, তাহলে সত্যি সত্যি বাচ্চাটা অনেক বেশি সাবলীল হবে, হেলদি হবে, স্পোর্টিভ হবে, সজীব সতেজ হবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমাকে স্টেজটা জানতে হবে। এটা পামেলা লেভিন নামে একজন ট্রানজাকশনাল অ্যানালাইসিস নিয়ে কাজ করেছেন। তার কনসেপ্ট যে তুমি অ্যাফার্মেশন দিবা এই স্টেজে এইটুকু। আমরা আনঅ্যাওয়ারলি বিভিন্ন সময় ভুল ইনজাংশন দিয়ে দিয়ে বাচ্চার হেলদি গ্রোয়িংকে আমরা ব্যাহত করি। প্রথম স্টেজটা আমি একটুখানি সংক্ষেপে যাব, আমাকে শেষ করতে হবে হয়তোবা। প্রথম স্টেজ হচ্ছে বিং স্টেজ, 0 থেকে 6 মাস। 6 থেকে 18 মাস হচ্ছে ডুইং স্টেজ, তখন শিশুরা অ্যাকশন করে। হ্যাঁ, তারপরে হচ্ছে থিঙ্কিং স্টেজ হচ্ছে 18 মান্থস থেকে 3 ইয়ার্স পর্যন্ত। এই সময়টা হলো তার চিন্তার ক্ষমতার বিকাশ লাভ করে। তারপরের স্টেজটা হচ্ছে আইডেন্টিটি স্টেজ, 3 to 6 ইয়ার্স। হ্যাঁ, এই সময় সে নিজেকে নিজে দেখতে পায়, আমি কে, অন্যদের সে দেখতে পায়। তারপরে আসে হচ্ছে 12 থেকে 18। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে 6 থেকে 12 হচ্ছে 3 থেকে 6 হচ্ছে আইডেন্টিটি, 6 থেকে 12 হচ্ছে স্কিলফুল, এই সময় তার স্কিলস গুলো ডেভেলপ করে, এবং 12 থেকে 18 হচ্ছে তার রিসাইক্লিং এজ। আমি খুব তাড়াতাড়ি যাব। বিং স্টেজে হচ্ছে একটা শিশুর জন্মগ্রহণের সময় থেকে, জন্মগ্রহণ মানে সে 0 থেকে 6 মান্থস হচ্ছে মায়ের পেটের থেকে 6 মাস পর্যন্ত, হওয়ার পরে কিন্তু না। কারণ মায়ের পেটে যখন সে সত্যি সত্যি পৃথিবীতে আলো, হাওয়া, ছায়া মায়ের রোমের মধ্যে থাকে, তখন থেকেই কিন্তু পজিটিভ অ্যাফার্মেশন দিতে হয়। তার মধ্যে এক ধরনের সিকিউরিটি বিল্ড করতে হয় যে সত্যি আমি যদি সত্যি ইমোশনালি, মেন্টালি সারাক্ষণ পজিটিভ থিঙ্কিং এর মধ্যে দিয়ে যায়, বাচ্চাটা কিন্তু এই পজিটিভিটি ফিল করতে পারে। হ্যাঁ, তো 0 to 6 মান্থস হচ্ছে বিং স্টেজ। এই সময় কিন্তু তার সময় মতো খাবে, ঘুমাবে, পৃথিবীর আলো, হাওয়া, কমফোর্টটা সে বুঝতে পারে, ভালোবাসাটা সে ফিল করতে পারে। এবং এই সময়ে এসে আমরা শিশুদেরকে
তাদের মতো বেড়ে উঠতে সহযোগিতা করব, তাদের সময় মতো খাওয়া, কেয়ার করা। একটা বাচ্চা কেন কাঁদছে, একটা বাচ্চা যদি বেশি কাঁদে মায়েরা বলে যে ও তো কাঁদে, একটু কাঁদলে কিছু হয় না। আমাকে কিন্তু অথরিটেটিভ প্যারেন্টিং অর্থাৎ ডেমোক্রেটিক প্যারেন্টিং এর জায়গায় যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কেয়ার করি, আমি তোমার সুখেও আছি দুঃখেও আছি, আই লাভ ইউ, আই লাভ ইউ। দেখা গেল এই সময় বাচ্চারা আঙুল চষে, মায়েরা বলে নো 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 নো। এই ছোট্ট শিশু পৃথিবীতে এসে ভয় পেয়ে যায়, কারণ সে সিকিউরিটি চায়, সে টাচ চায়, সে ভালোবাসা চায়, এবং সে কিন্তু বুঝতে পারে যে আমার আশপাশের মানুষগুলো সত্যি আমাকে ভালোবাসে কিনা। তারপরের স্টেজ হচ্ছে ডুইং স্টেজ। এই সময় যে শিশু কিন্তু তার 5 সেন্সেস গুলো ওয়ার্ক করতে শুরু করে, সে কিন্তু অ্যাকশন করে, সে দেখতে পায়, সে ঘাড় পিঠ শক্ত হয়, সে হামাগুড়ি দেয়, এই কোণা দেখে ওই কোণা দেখে, সে মানে হচ্ছে সে জগৎকে এক্সপ্লোর করতে চায়, এক্সপেরিয়েন্স করতে চায়। সেই জায়গায় আমরা কি করি, না 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 না, এখানে যাবা না, ওখানে হাত দিবা না, এটা করবা না, খবরদার। এই করতে করতে বাচ্চাটা কিন্তু ভয় পেয়ে যায়, বাচ্চাটা ভীষণ ভয় পেয়ে যায়, সে সিকিউর ফিল করে না, এবং সে কিন্তু তাকে কিন্তু তার 5 সেন্সেসকে, তার পঞ্চ ইন্দ্রিয়, যে ভিজুয়াল, অডিটরি, কাইনেস্থেটিক, অলফ্যাক্টরি, গেস্টেটরি, সব জায়গাগুলোকে কিন্তু তাকে এক্সপ্লোর করার সুযোগ দিতে হবে। এবং তাহলেই কি হবে, এবং তখনও কিন্তু তাকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তুমি যা যা এক্সপ্লোর করতে চাও আমি তোমাকে সহযোগিতা করব, আমি তোমার পাশে থাকবো, তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি, হাতটা ধরে থাকতে হবে। সুতরাং পজিটিভ অ্যাফার্মেশন বা স্ট্রোকের কিন্তু কোনো বিকল্প নেই। আমরা যেন তাদেরকে ইনজাংশন দিয়ে তার গ্রোয়িংকে ব্লক করে না দিই। তারপরের স্টেজ হচ্ছে 18 মাস থেকে 3 বছর। এই স্টেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেজ। 18 থেকে 3 মাস বয়সে এটা হলো, এই সময় বাচ্চারা চিন্তা করতে শেখে, তার চিন্তা ক্ষমতার বিকাশ হয়, এবং সে কিন্তু ভালো মন্দ প্রকাশ করতে শেখে, সে রাগ করতে পারে, তার সোশ্যালাইজেশন হয়, সে নিজের মতামত প্রকাশ করতে পারে, তার এক ধরনের মতামতের মূল্য সে দিতে চায়, সে কম্পেয়ার করে, সে ভালোবাসাটা বোঝে। হ্যাঁ, তো সেই জায়গায়ও কিন্তু আমার পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে যে হ্যাঁ তুমি চিন্তা করতে পারো, ভেরি গুড, তুমি এত সুন্দর করে ভেবেছো, আমি তো কখনো ভাবিনি, দারুণ, তুমি করতে থাকো, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। এই জায়গাগুলোতে যদি আমি কাজ করি, এই অ্যাফার্মেশন গুলো দেই, দেখা গেল যে এই যে সে যে ইন্ডিপেন্ডেন্ট হবে ভবিষ্যতে, সে যে ইন্ডিপেন্ডেন্টলি একটা ডিসিশন নিয়ে কাজ করতে পারবে, সেই জায়গায় কিন্তু আমি যদি ইনজাংশন দিয়ে দিই, ভবিষ্যতে সেই যে যখন তার জীবনে সে তার কাজে লাগাবে, সেই জায়গাটা কিন্তু সে এই জায়গাগুলো থেকেই কিন্তু প্যারেন্টিং এর যে আমরা বলি না যে নার্চারিং অ্যান্ড স্ট্রাকচারিং, স্ট্রাকচার কিন্তু থাকবে। অথরিটেটিভ প্যারেন্টিং বা ডেমোক্রেটিক প্যারেন্টিং এ কিন্তু স্ট্রাকচার এবং নার্চার কিন্তু একটা স্যান্ডউইচ বানের মতো। আমরা বলি না যে আমাদের কোনো এক্সপেকটেশন নাই, এক্সপেকটেশনও কিন্তু থাকবে। আমি যদি রোল মডেল হয়ে এই জায়গাগুলোতে অ্যাওয়ারলি হ্যান্ডেল করতে পারি, কারণ 3 থেকে 18 থেকে 3 বছর এই থিঙ্কিং স্টেজে আমি যেন ব্লক করে না দেয়। মারা কি করে, সব কাজ করে দেয়, তার তোর আবার কিসের চিন্তা, তুই কি বুঝিস, তাকে আমরা রেসপেক্ট করি না, এরকম জায়গায়, যার কারণে তার বেড়ে ওঠা কিন্তু এটা একটা বাধা হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে আইডেন্টিটি স্টেজ। এটা হচ্ছে 3 থেকে 6 বছর। এই সময় বাচ্চা নিজেকে নিজে দেখতে পারে, নিজেকে চিনতে পারে, এবং অন্যকেও কিন্তু দেখতে পারে। আইডেন্টিটি স্টেজে আমাকেও দেখে, অন্যকেও দেখে, রিয়েলিটি টেস্ট করে, এবং এই সময় সে কিন্তু ভুল করেও দেখে, বাউন্ডারি ক্রস করে কি হয়, সে রিয়াকশনটা ফিল করতে পারে। হ্যাঁ, তো এই জায়গা থেকেই কিন্তু আমরা কিন্তু প্যারেন্টিং এর স্ট্রাকচার যদি করতে পারি, সুন্দর সুন্দর নিয়ম ঠিক করে দিতে পারি। নিয়ম ঠিক করে দিব না, দুজনে মিলে আলোচনা করে ঠিক করে নিব যে আসলটা আমরা মানতে পারি কিনা। রোল মডেল হিসেবে যদি আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে, কমিউনিকেশনের মধ্যে দিয়ে তার সাথে যদি এই জায়গাটা নিয়ে কাজ করি, আমি যদি ইনজাংশন না দিয়ে, ব্লক করে না দিই যে না 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 কিসের, তুমি একটা 3 বছরের বাচ্চা, তোমার এত কিসের মতামত। আমরা কি করি, আমরা সারাক্ষণ রোল মডেল হিসেবে নেগেটিভ রোল প্লে করি। আমরা সে যে একটা ইউনিক, সে যে ইন্ডিভিজুয়াল, তার রেসপেক্টের জায়গাটা আছে, আমরা কাউন্ট করি না, আনঅ্যাওয়ারলি কিন্তু আমরা তাকে মনে করি যে বাচ্চা, আচ্ছা ও তো কিছু বোঝে না, কিন্তু ও কিন্তু পাহারাদারের মতো আমাদেরকে সারাক্ষণ পাহারা দিচ্ছে।
সুতরাং আমরা বলি না আমার বাচ্চা কথা শোনে না, আমার বাচ্চাকে কিভাবে শৃঙ্খলা শিখাবো, আমার বাচ্চা সিদ্ধান্তহীনতায় ভোগে, এই জায়গাগুলো নিয়ে যদি আমরা স্ট্রাকচার প্যারেন্টিং করতে পারি এবং আমি যদি পজিটিভ অ্যাফার্মেশন দিই যে বাবা তুমি আমার সন্তান, আমি তোমার পাশে আছি, তুমি এগিয়ে যাও, তুমি যা ভাবো, তুমি যা সিদ্ধান্ত নিতে পারো, আমি কিন্তু তোমাকে সহযোগিতা করব। কিন্তু তুমি যে নিয়মটা ঠিক করেছো সেই নিয়মটা কিন্তু তোমারই ঠিক করা, সুতরাং সেই নিয়ম মতো দুজনেই কিন্তু আমরা চলবো। 6 থেকে 12 বছর এটা হচ্ছে এই সময় তার স্কিল ডেভেলপমেন্ট হয়, হ্যাঁ, এবং এই সময় হচ্ছে সে এই স্টেজে এসে সে তার জীবনের সিদ্ধান্তগুলো কেমন হবে, কি হবে না হবে, নিজের ভেতরে নানান রকম এই স্টেজে এসে কিন্তু 6 থেকে 12 বছর বয়সে তার মোটর স্কিলের কাজগুলো করতে পারে, বিভিন্ন জিনিস বানাতে পারে, ভাঙতে পারে, গড়তে পারে, সিদ্ধান্তের জায়গাগুলো চলতে থাকে। যার কারণে অভিভাবকরা এই জায়গায় যদি পজিটিভ অ্যাফার্মেশন দেয় যে হ্যাঁ তুমি যা করতে চাও তুমি করতে পারবে, ওই যে সুন্দর সুন্দর নিয়মের মধ্যে দিয়ে আমরা যদি ভ্যালুসগুলো এখানে প্যারেন্টাল পজিটিভ মেসেজগুলো সন্তানকে দিতে পারি অ্যাওয়ারলি, মাইন্ডফুলি, তাহলেও কিন্তু তার গ্রোয়িংটা পজিটিভ হবে, যেটাকে বলা হয় পজিটিভ প্যারেন্টিং। এই জায়গাটাকে বলা হচ্ছে 12 থেকে 18। এই এত বছর ধরে আমরা বলছি না 18 বছর ধরে আমরা লালন এবং পালন করছি, এই জায়গাটাকে বলা হয় যে ক্রিটিক্যাল এজ, হ্যাঁ, 12 থেকে 18 বয়ঃসন্ধি। এবং এই জায়গায় এসে আবার কিন্তু সেই যে আমরা যে স্টেজগুলো পার করে এসেছি সে কিন্তু এই জায়গায় এসে রিভিজিট করে, সে আবার 13 বছর বয়সে আবার বিং স্টেজ নিয়ে ভাবে, ডুইং স্টেজ নিয়ে ভাবে, তার ডিসিশনগুলো নিয়ে ভাবে, তার ওই জায়গাগুলো নিয়ে রিঅ্যারেঞ্জ, এক ধরনের দোলাচল চলতে থাকে, এক ধরনের সে একা বোধ করে, নিজের সাথে নিজের নানান ধরনের টানাপোড়েন চলতে থাকে। তো প্যারেন্টরা কি করে, এবং এই সময় কিন্তু তার শরীর পরিবর্তন হয়, তার সেক্সুয়াল এক ধরনের আর্চ তৈরি হয়, একটা ছেলের একটা মেয়েকে দেখে ভালো লাগে, একটা মেয়ের একটা ছেলেকে দেখে ভালো লাগে, নানান রকম অবস্থার মধ্যে দিয়ে কিন্তু তার স্টেজের যে স্টেজগুলো সে পার করে এসেছে সেই স্টেজগুলো আবার কিন্তু রিভিজিট করে। এখন প্যারেন্টরা এই জায়গায় এসে তাকে আবার হচ্ছে তোর আবার কিসের এত প্রাইভেসি, তোর মানে সব কিছুতে নো 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 নিয়ে দিয়ে তাকে আমরা কি করি, প্রচুর বিরক্ত করি এবং রিবিলিয়াস হয়ে যাচ্ছে বাচ্চারা, কথা শোনে না, তাকে সন্দেহ করি, নানান রকম অবস্থার মধ্যে দিয়ে বাচ্চারা আসলে এত ডিপ্রেস এবং পুরো দায়টা কিন্তু অভিভাবকদেরই। এবং এই রিসাইক্লিং, এই যে প্রত্যেকটা স্টেজ যদি আমরা অ্যাওয়ারলি হ্যান্ডেল করতে পারি তাহলে সত্যি সত্যি অভিভাবকদের এই কাজটা সত্যি সেই যাত্রাটা সফল হবে। আমি খুব ছোট্ট করে করে যাব, আমার সময় মনে হয় কম হয়ে এসেছে, শেষই হয়ে এসেছে, তারপরেও আমি শেষ করব। সেটা হচ্ছে যে সত্যি সত্যি পজিটিভ প্যারেন্টিং এর মূল কয়েকটা জিনিস আলোচনা করে খুব ছোট্ট করে শেষ করে দিব। যে প্রথম না, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, যে বন্ধনেই মুক্তি, অ্যাটাচমেন্ট। হ্যাঁ, অ্যাটাচমেন্ট নিয়ে একজন তত্ত্ব আবিষ্কার করেছেন, ওনার নাম হচ্ছে বাউবি। হ্যাঁ, অ্যাটাচমেন্ট থিওরি আবিষ্কার হয়ে গেছে, ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট। উনি বলছেন যে সমস্ত প্রবলেম সলভ করে দিবে যদি অ্যাটাচমেন্টটা ভালো হয়। তার গ্রোয়িং এজে তাকে যদি ভালোবাসা দিয়ে, আনকন্ডিশনালি লাভ দিয়ে, সত্যি সত্যি যদি আমরা তাকে ভালোবাসতে পারি ভেতর থেকে, অন্তর থেকে, তাহলে তার বিহেভিয়ার, তার অ্যাটিটিউড পরিবর্তন হবে, অনেক প্রবলেম কমে যাবে এবং সত্যি সত্যি রিলেশনশিপের ভবিষ্যতে সে কিন্তু সত্যি সত্যি রিলেশনশিপে একটা পজিটিভলি জীবনটাকে চালাতে পারবে। তারপরে হচ্ছে যে রেসপেক্টফুল, আমি যদি বলি যে তুই ছোট মানুষ, তোর কিসের রেসপেক্ট, আমি যদি তাকে রেসপেক্ট করি তাহলেই আমি রেসপেক্ট পাবো। রোল মডেল হিসেবে যদি আমি একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখাতে পারি তাহলেই কিন্তু আমি রেসপেক্ট পাবো। তারপরে রোল মডেল, এটা নিয়ে আর বলার কিছু নাই, আমার প্রতিটা কর্ম, আমার প্রতিটা কাজ সে দেখতে থাকে, সুতরাং রোল মডেল হিসেবে আমাকে পজিটিভ একটা প্যারেন্টিং নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে পজিটিভ ডিসিপ্লিন। আমরা চিন্তা করি পজিটিভ ডিসিপ্লিন মানে শাস্তি দেওয়া, শাস্তির চেয়ে অনেক বড় হচ্ছে সুন্দর সুন্দর নিয়মের মধ্যে দিয়ে
তাকে ভ্যালু সেন্টার করতে পারি, তাকে সুন্দর নিয়মের মধ্যে দিয়ে, কারণ ফার্ম প্যারেন্টিং কিন্তু ইম্পর্টেন্ট। আমরা কিন্তু পারমিসিভ প্যারেন্ট হব না, আমরা অথরিটেরিয়ান প্যারেন্ট হব না, আমরা হব স্ট্রাকচার্ড ফার্ম নার্চারিং প্যারেন্ট। সেই জন্য রোল মডেল হিসেবে আমাদের দায়িত্ব অনেক, কারণ আমরা যা বলি তা যেন আমরা করি। কারণ আমার সন্তান কিন্তু প্রতি মুহূর্তে আমার সাথে থাকে, সে আমাকে দেখে, শেখে, এবং এটা আসলে একটা ম্যাজিক। এবং এক্সপেকটেশন হচ্ছে বাস্তবতার নিরিখে হবে। সকল শিশু ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি এক না, সুতরাং আমার উচ্চ প্রত্যাশা, অচরিতার্থ প্রত্যাশা আমি পূরণ করতে চাইলে কিন্তু হবে না। সেই শিশুটার অবস্থা বুঝতে হবে, তার ইন্টেলিজেন্স, তার রিসিভিং ক্যাপাসিটি তুলনা না করে তার অবস্থা বিবেচনা করে এক্সপেকটেশন অবশ্যই থাকবে, কিন্তু সেটা যেন রিয়েলিস্টিক হয়। এবং এইখানে এটা খুব গুরুত্বপূর্ণ, আমি সেটা হচ্ছে যে অভিভাবক হিসেবে আমরা এত চাপগ্রস্ত, আমার নিজের দিকে তাকানোর সময় নাই, কেন আমি সারাদিন রান্না করি, এটা করি সেটা করি, নিজের কথা ভাবা হচ্ছে স্বার্থপরতা। আসলে নিজের জন্য ভাবাটা কিন্তু স্বার্থপরতা না। আমি যদি আমার সেলফ কেয়ার নিয়ে ভাবতে পারি, আমার মুখটা হাসি হাসি থাকলে আমার সন্তানের মুখটা কিন্তু হাসি হাসি থাকবে। সেই কারণে আমার জন্য একটা আলাদা জায়গা রাখতে হবে, যেখানে আমি গান গাবো, কবিতা পড়বো, ঘুরবো, আড্ডা দিব, নানান কিছু করব, কখনো বিউটি পার্লারে যাব, কখনো ফেস ওয়াশ করব। সেলফ কেয়ার মানে ফিজিক্যাল, মেন্টাল, সার্বিকভাবে আমি নিজে ভালো থাকবো, তাহলেই আমার সেই ভালো লাগাটা আমি সঞ্চারিত করতে পারবো আমার সন্তানের মধ্যে, আমার স্ত্রীর মধ্যে, সকলের মধ্যে। এবং এটাই আমার শেষ কাছাকাছি স্লাইড, সেটা হচ্ছে যে সত্যি সত্যি যদি আমরা পজিটিভ প্যারেন্ট হতে পারি, আসলে আমাদের জীবনটা হচ্ছে পিসফুল হবে, শান্তির হবে। আমি বাচ্চারা কম আক্রমণাত্মক হবে, তারা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট হবে, হাসি মাথা মুখটা দেখতে পারবো, এমপ্যাথেটিক রিলেশনশিপ তৈরি হবে এবং স্ট্রেস ফ্রি হবে। তো আমরা যদি আমাদের চিন্তাটা আমাদের যদি থট প্রসেসকে চিন্তা করি, ফ্রেম অফ রেফারেন্স, দৃষ্টিভঙ্গিটা পাল্টাই, তাহলেই আসলে আমরা ভালো থাকতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। আমার সেশন শেষ। এখন কি কারণে অনেকক্ষণ হয়ে গেছে, ইফতি ভাই অনেকক্ষণ ধরে আমাকে বারবারই নিষেধ করছে, কিন্তু আমি একটু সময় চেয়ে নিয়েছি, কারণ আমি অনেক যত্ন করে ভালোবেসে কাজটা করেছি। আমি চেয়েছি যে আপনারা মন দিয়ে আমার কথাটা একটু শুনবেন, কারণ এই সময়ে এসে প্যারেন্টিং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি যেহেতু তৈরি করে এসেছি, আমি ইফতি ভাইয়ের কাছ থেকে সময়টা চেয়ে নিয়েছি। সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমার ছোট্ট একটা ক্লিপস আছে, আমি দেখাবো যদি কোনো প্রশ্ন থাকে। আর আপনাদের প্রশ্নগুলো আমি দেখেছি, হ্যাঁ, আমি কিন্তু কভার করেছি পজিটিভ ডিসিপ্লিন, শৃঙ্খলা, ভ্যালুজ। হ্যাঁ, আমার সেশনের মধ্যে এগুলো সবই ছিল। আমি মনে হয় মোটামুটি সব পথে একটু একটু করে, আসলে প্যারেন্টিং অনেক বড় একটা ব্যাপার, এটা 1 ঘন্টা না, আমি সারাদিন ধরে এটা নিয়ে কথা বলতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। কেউ যদি কিছু বলতে চায় প্লিজ বলেন, আর তা না হলে আমার ছোট্ট একটা জিনিস আমি দেখাতে চাই। থ্যাংক ইউ ম্যাডাম। আমার ভিডিওটা মনে আমরা দেখতে পারি, প্লিজ। রাইট। এটা একটা পজিটিভ প্যারেন্টিং এরই। আপনারা কি পোস্ত সিনেমাটা দেখেছেন কেউ? আচ্ছা, যারা দেখেছে তাদের, আমি যতবার দেখি, এটা আমি অনেকবার দেখেছি, যতবার দেখবেন ততবার ভালো লাগে। সেটা যারা দেখেনি তারা দেখুন। চলতে মুখ দেখিয়ে ভাবে, ওই আকাশ থেকে মেঘ নামিয়ে ভিজতে কেমন লাগে পোস্ত। আঁকতে ভালো লাগে পোস্ত, নাচতে ভালো লাগে, শীতের কালে ঠকঠকিয়ে কাঁপতে ভালো লাগে, রুটিনে নিয়মে ফাঁকে আটকে ঝুলে থাকে, আরে রুটি
আইনের নিয়মে ফাঁকে আটকে ঝুলে থাকে আর ঘুটঘুটে কাঁথারে ভূতের নামটা ধরে ডাকে বিকেল বেলার ঘাসে জোনাকি চারপাশে তোকে উড়িয়ে নিয়ে যাক আকাশ উঁচুতে খুব পুকুরেতে বেড়ে ডুবু রোদে শুকিয়ে নিষেধা গাছের কোটরে মনের ভেতরে কত কি লুকিয়ে রাখে দিনের মতো ছোটে দিনের মতো পড়ে অঙ্ক কষে দেখে তারপর পুকুরে নিচড়ে ব্যাঙা চিনি ছিলে চলে লাফাতে লাফাতে ব্যাঙা চিনি ছিলে চলে লাফাতে লাফাতে আর তারা খেলে বাড়ি ফেরে হাঁপাতে হাঁপাতে বুঝলো ফুলের গন্ধ মেখে পোস্ত মাঠে থাকে শুয়ে স্বপ্নগুলো ঝরে পোস্ত দেখে একে ধরে বাবা যদি আমায় একটা রকেট কিনে দিত হ্যাঁ বাবা যদি আমায় একটা রকেট কিনে দিত তবে চাঁদের ভেতর গুপ্ত ধন খুঁজতে যাওয়া যেত পোস্ত বিকেল বেলার ঘাসে জোনাকি চারপাশে তোকে উড়িয়ে নিয়ে যাক আকাশ উঁচুতে পুকুরেতে বেড়ে ডুবু রোদে শুকিয়ে নিষেধা গাছের পটরে মনের ভেতরে কত কি লুকিয়ে রাখে পোস্ত মানে আমার ইয়ে হচ্ছে যে বাচ্চাদেরকে আসলে অবকাশ এবং স্বাধীনতা এই দুটো কিন্তু দিতে হবে। বাচ্চাদের যদি আমরা সত্যি সত্যি একটা নিজেকে নিয়ে ভাবার, ওই যে ছুটিতে বেড়াতে যাওয়া, সেখান থেকে যে শিক্ষাটা, আর স্বাধীনতা হচ্ছে ফিজিক্যাল ফ্রিডম এবং মেন্টাল ফ্রিডম। ফিজিক্যাল ফ্রিডম হচ্ছে বেড়াতে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব, এবং মেন্টাল ফ্রিডম যে পাঠ্য বইয়ের বাইরে তাকে কিন্তু অনেক কিছু পড়তে দিতে হবে। সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা কি করি, ইনজাংশন বলি টিয়ের ভাষায়, যে আমরা থামিয়ে দিই, শুধু পড়ার বই পড়বি। সেই জায়গাগুলোতে আমরা যদি সত্যি সত্যি তাদেরকে অভয় দিয়ে বড় করতে পারি, তাহলেই কিন্তু তারা পরিপূর্ণ মানুষ হিসেবে বড় হবে, মানুষ হয়ে উঠবে। বারবার বলছি, মানুষ কিন্তু হয়ে উঠতে হয়। থ্যাংক ইউ সো মাচ। আমি আমি আসলে খুবই চমৎকারভাবে শুনছিলাম, অত্যন্ত ইনফরমেটিভ ছিল পুরো সেশনটা, এবং ম্যাডামকে হয়তো আমরা আরও সময় দিতে পারলে আরও ভালো লাগতো, হয়তো বিষয়টা আরও ভালোভাবে জানতে পারতাম। যেহেতু আমাদের একটু টাইমের রেস্ট্রিকশন আছে এবং আমরা শুরু করেছি একটু দেরিতে, সব কিছু মিলেই, সেজন্য আমরা আর সময় দিতে পারছি না। আমরাও দুঃখিত, ম্যাডামকে আরও সময় দিতে পারলে আমাদের কাছে ভালো লাগতো। আমি আমাদের স্পেশালি অ্যাম্বাসেডার, ব্র্যান্ড অ্যাম্বাসেডার লাবণ্যকে বলবো অ্যাটলিস্ট আমাদের ম্যাডামকে, পাশাপাশি আমাদের সঙ্গে আরেকজন একটু জয়েন করলে ভালো হয়, আমাদের অন্যতম একজন বড় ভাই শান্ত ভাই, ফিউচারাইজার্স বাংলাদেশের CEO. Please. Thank you very much. থ্যাংক ইউ। অসম্ভব ভালো সেশন আমরা পার করছি। আমরা এখন যে সেশনটা করব, এটা হবে আজকের দিনের সবচাইতে সেরা এবং সেরা একটা সেশন। কারণ হচ্ছে এখন হবে, আমরা যারা এখানে যারা আছি প্রায় সবাই বলা যায় ম্যারিড, 2-1 ছাড়া। সো এই ম্যারিড লাইফটাকে কীভাবে আসলে একটু হ্যাপি রাখা যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবেন বাংলাদেশের একজন প্রখ্যাত বক্তা, প্রশিক্ষক, আমি যার অন্ধ ভক্ত বলতে পারেন, একেবারেই যাদেরকে আমরা অন্যরকম ফলো করি সেই শুরু থেকেই, ডক্টর আলমাসুর রহমান স্যারকে আমি অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য। সবাই করতালির মাধ্যমে রিকোয়েস্ট করবো। অ্যাট দ্য সেম টাইম আপনারা যারা যেখানে বসে আছেন, আপনাদের একটা করে চেয়ার একটু পরিবর্তন করতে হবে প্লিজ। যে যে চেয়ারে আছেন সে তার পাশের চেয়ারটা বসবেন, একটা করে চেয়ার পরিবর্তন হয়ে যাবে। আসলে রুবাই আপনার যে কথা শুনছিলাম,
আমার মনে হচ্ছিল যে এই কথার পরে আর কোনো কথা না বলাই ভালো ছিল, কারণ উনি কথাগুলো এত ভালো লাগছিল যে উনি আমি ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করতাম উনি এরকম করে পড়াচ্ছিলেন, একেবারে যেন ক্লাস করাচ্ছেন এবং এত সুন্দর করে উনি পড়াচ্ছিলেন যে আমরা যারা গার্জেন আছি তারা যদি বিষয়গুলো খুব ভালো করে বুঝে বাসায় যেতে পারতাম তাহলে আমরা আমাদের সন্তানদেরকে বা নাতিদেরকে ওদেরকে মানুষ করতে পারতাম। নিশ্চয়ই আপনাদেরকে মনে হয়েছে। এবং উনি এত সুন্দর করে লাইন বাই লাইন পড়াচ্ছিলেন, এত সুন্দর উচ্চারণে, সুন্দর ভাষায়, বিউটিফুল। তো আমার মনে হচ্ছে এরপর আমি লেকচার দেবো না, কারণ ওই কাজী ভাই যে বলেছেন, এরপরে আরেকজন সাইকিয়াট্রিক বলেছেন, আপা বলেছেন, আগের গুলো ভুলেই গেছি। তো আমি চাচ্ছিলাম না আপার কথাগুলো আমরা বাসায় যেতে 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 ভুলে না যাই, কারণ আমি বললে কিন্তু ওনার কথা একটু ভুলে যাবে। কিন্তু আমার কাছে বারে বারে মনে হচ্ছিল যে আমার কথাগুলো একটু বলি, আপনার কথাগুলো একটু বলি, কারণ আমি প্যান্ট্রির উপরেও গত 15 বছর থেকে লেকচার দিয়ে থাকি বা গার্জেনদেরকে। এবং এই যে আপনাদের শেষ কথাটা বললেন যে মনের স্বাধীনতা, যে নিজের বই ছাড়া অন্য বই পড়তে দেন, অ্যাকচুয়ালি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা কিছু শিখি পড়ি তা আমাদের জীবনে 25 ভাগও কাজে লাগে না, মানে 25 ভাগও শিক্ষা না, আমাদের 75 ভাগের শিক্ষা হচ্ছে এই পড়ার বাইরে। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ি সেটা আমাদের জীবনের শিক্ষা বা পড়া বা জ্ঞানের 25 ভাগেরও কম, তবে 75 ভাগ তো বাইরের শিক্ষা। তো আমরা তো বাচ্চাদেরকে যদি বলি বই পড় বলতে তো কিছু লিখবে না। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আবার যখন ওই যে কাজী ভাই বললেন, আপা বললেন যে বাচ্চাদেরকে যে আমরা খালি এটা করবি না, ওটা করবি না, ওটা করবি না, তারপরে ওর মতো হ, ওর মতো হ, এটার উপরে আমি ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি আলোচনা করি। ওয়াই কেন বাচ্চারা এইভাবে ইডিয়েট হয়ে যাচ্ছে বা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে? আমার খুব বলতে ইচ্ছে করছিল যে এই কথাগুলো খুব দরকার, রিলেটেড কথাগুলো, কিন্তু আমার তো কথার বিষয় আলাদা। তবে একটা কথা বলতেই হচ্ছে, আমার বলতে খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে দেখেন আমরা 7 ভাই, আমরা সেদেশে থাকি 9 নম্বরে, আমরা 7 ভাই 2 বোন। তো আমার 6 ভাই আমেরিকা থাকে, বোনও থাকে, আমি একাই বাংলাদেশ থাকি। তো আমাদের বাসার নাম্বারও নয়, আমরা ভাই বোনও নয়। তো আমাদের কোনো প্রাইভেট টিচার ছিল না। আমার 7 ভাইয়ের মধ্যে 2 বোনের মধ্যে কারো প্রাইভেট টিচার ছিল, সবাই বিএতে পড়েছে, ঢাকা ইউনিভার্সিটি পড়েছে, কিন্তু আমাদের তো প্রাইভেট টিচার ছিল না। তো আমাদের সব সন্তানদের প্রাইভেট টিচার 3টা 4টা 5টা 6টা করে থাকে কেন? ওদের মাথায় কি বুদ্ধি কম নাকি? ওয়াই সেটা কারণ কি আপনি চিন্তা করে দেখেছেন? আমাদের কোনো প্রাইভেট টিচার ছিল না, আমার ছিল না, আমার বয়সী যারা আছে তাদের ছিল না নিশ্চয়ই, কিন্তু আমাদের সাথে 3, 4টা 5টা 6টা করে প্রাইভেট টিচার থাকে কেন বলো তো? রাইট, ওই যে ফ্যাশন হয়ে গেছে, এটা হচ্ছে ফ্যাশন। আমি এখন সাইন্টিফিক্যালি বলি, এর সাইন্টিফিক রিজনটা বলি। সাইন্টিফিক রিজন হচ্ছে আমাদের ব্রেন মহাশক্তিশালী, কিন্তু ব্রেনের একটা সমস্যা আছে। সে ব্রেন হচ্ছে ইমাজিনেশন এবং রিয়ালিটি, এই দুটোর পার্থক্য করতে পারে না। আমাদের ব্রেনের একটা প্রবলেম হচ্ছে আমাদের ব্রেন ইমাজিনেশন, কল্পনা যেটা নাই, হয়নি, এবং যেটা আছে রিয়ালিটি, এই দুটোর পার্থক্য করতে পারে না। কিরকম এক্সাম্পল জি, তাহলে বুঝতে পারবেন। আমি একটু আগে তাকে ট্রেনিং করে এসেছি বিদেশের ছাত্রদেরকে, ওদেরকেও বিষয়টা বুঝিয়ে এসেছি। যেমন দেখেন, আমরা একটা রিয়েল মানে সত্যিকারের লাশ, আমার আত্মীয় মারা গেছে, বাবা মা ভাই, তো আমরা লাশটা দেখি কাঁদি কেন? কারণ ইট ইজ রিয়েল, যে বাচ্চা লাশ দেখছি, একটু পরে লাশটা থাকবে না, কবর হয়ে যাবে, আমরা কাঁদি কেন? কারণ আমার জন্য অনেক কিছু করেছে, আমি করি নেই, তো খুব কাঁদছি কেন? ইট ইজ রিয়েল লাশ, আমি কাঁদছি, এটাই বাস্তব, এটা সত্য। কিন্তু আমরা যখন সিনেমা দেখি, তো সিনেমাটা তো বাস্তব না, এটা তো অবাস্তব একটা জিনিস, ইমাজিনেশন। কিন্তু ওখানে যখন নায়ক নায়িকার লাশ দেখি, তখন আমরা কাঁদি। কেন কাঁদি? কারণ আমাদের ব্রেন সত্যিকারের লাশ আর কল্পনার লাশের পার্থক্যটা বোঝে না। ও মনে করে দুটোই বাস্তব।
দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি এইখানে বলে শেষ করে দিই তারপরে আপনাদের কনফিউশন থাকতে পারে, এই জন্য আমি আর একটা এক্সাম্পল দিতে চাই। আমরা যখন ঘুমাই না, ঘুমার মতো আমরা স্বপ্ন দেখি, তো স্বপ্ন তো স্বপ্নই, যে আপনি স্বপ্ন দেখছেন আপনি গর্তে পড়ে গেছেন, গভীর খাদে পড়ে গেছেন, একটা সাপ কামড়াচ্ছে, তো আমরা ঘুমের করে কি হচ্ছে স্বপ্নের মধ্যে বাঁচার চেষ্টা করি, হঠাৎ করে মাঝে বাইচা গেছি করতে পারছেন আপনি তো গর্তও করেন নাই, তো সাপও করেন না, তো আপনি ঘেমে টেমে শ্বাস, এমনকি আপনি জানেন অনেক মানুষ রাতে ঘুমের করে মারা যায় এবং আপনি বুঝতে পারেননি কেন মারা গেছে, ভয় মারা গেছে। এখন কোশ্চেন ইজ, আমাদের ব্রেন এই কল্পনা, ইমাজিনেশন এবং রিয়েলিটির পার্থক্য করতে পারে না। ওই যে আমাদের সময় কোনো টিচার ছিল না কেন, কারণ আমি জানি আমার টিচার থাকবে না, আমাকে পাস করতে হবে। ওই রাস্তার ধারে চাল আর ছেলে, সে জিপিও গোল পায়, আর আরেকজনের আমার দেখা স্টাডি করা 7টা টিচার থেকে সে পায় না। ওয়াই? আমাদের গার্জেনরা আমাদের সন্তানদের ব্রেনকে নষ্ট করে দিয়েছে। আপনি যতবার আপনার সন্তানকে বলবেন, ওই ছোটবেলা থেকে আমার যেটা আমি আপা বলে গেলেন, 90% আমরা গার্জেনকে দেখেছি তার সন্তানদেরকে বলে ওই চাচা তোমার ওই ভাই ভালো করেছে, ওই চাচা ভালো করেছে, রবি করেছে, ও কবিতা করতে পারে, তুমি করতে পারে, ওইটা তুমি পাস করতে গাধা, তুমি বোকা মাথা বুদ্ধি রেখেছো, তোমার কিচ্ছু বুদ্ধি নাই। আপনি যতবার আপনার সন্তানকে বলবেন তুমি বোঝো না, তোমার মাথায় বুদ্ধি কম, তুমি বুঝো না, তোমার একটা গাধা, যতবার বলবেন ও ততবার ইমাজিনেশন করবে। বাবা যখন বলছে, মা যখন বলছে আমি একটা বোকা, আমি একটা গাধা, আমি নিশ্চিত গাধা, কারণ ও তো বোঝে না রিয়েলিটি। আমরা আমাদের সন্তান বাবারা যতবার আপনার সন্তানকে বলবেন তুমি তো একটা বোকা, তোমার তো এটা হবে না, তোমাকে তো সম্ভব না, ও ততবার সে ইমাজিনেশন করবে ইয়েস বাবা যখন বলছে উনি এটা ঠিকই বলছেন, আমার পক্ষে সম্ভব না, কারণ ওর ব্রেন ওটাকে রিসিভ করে। দেখেন একটা এক্সাম্পল, সর্বনাশটা কি হয়েছে। আমরা আমাদের বাবার, আমি প্যারেন্টিং নিয়ে কথা বলছি কিন্তু এটা আমার বাবার কথা না, আপা বলেছেন বলে মনে হলো আমার অ্যাডিশন কিছু বলা উচিত। আমরা বাবারা গার্জেনরা কি পরিমাণ এই লাইনে এডুকেটেড না, কি পরিমাণ সচেতন নয়। আপা লাইন বাই লাইন বোঝালেন, আমি জানি না তারপরও আমরা এটা বুঝবো কিনা। আমরা আমাদের সন্তানকে কিভাবে বলি জানেন, আমার নিজের স্টাডি করা, আমরা আমাদের সন্তানকে কি বলি, ও বাবা বাবা কোনো চিন্তা করো না, তুই আমাকে বলো কয়েক টিচার লাগবে। যখনই আপনার সন্তানকে আপনি বলবেন কটা টিচার লাগবে, সঙ্গে সঙ্গে তার ব্রেন রিসিভ করে ও টিচার লাগবে, তাই বুঝি না, নিশ্চয়ই টিচার লাগবে। সঙ্গে সঙ্গে ব্রেনটা আপনি কি করলেন, কনফিডেন্সটা নষ্ট করে দিলেন। শুধু তাই না, আমরা গার্জেনরা কি বলে জানেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনারা গার্জেন বলি বাবা তুমি চিন্তা করো না, এলাকার মধ্যে সবচেয়ে সেরা শিক্ষক দেবো, তুমি তো একটা গাধা। আপনি কি বাচ্চাকে গাধা করতে চান? আপনি এটা বলছেন কেন? সবচেয়ে শেষ শিক্ষক দেবেন কেন তাকে আপনি? ওয়াই? কিছু প্রবলেমটা কিসের? আপনি শুনলে আশ্চর্য হবেন। আমি বাংলাদেশের অন্যতম এক ধনীর বাসায় গেছি, তার সন্তান বই নিয়ে বসে আছে, সে পড়ছে না। আমি তাকে বললাম বাবা তুমি পড়ছো না কেন, বসে আছে কেন? কি বললো জানেন, আমার শিক্ষক আসবে আমাকে বোঝাবে, তারপরে না বুঝবো, তার মানে আমি তো একটা গাধা। এই শব্দটা সে বল নাই। দেখেন আমি আপনাকে এক্সাম্পল দিই, ভিকারেন্সে, আমার বাসায় ভিকারেন্সে, আমার মেয়েকে আমি কখনো ভিকারেন্সে ভর্তি করতে পারি নাই, আমার মেয়ে ভিকারেন্সে পড়বেই না। আমার এক ছেলে এক মেয়ে, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেয়েটা সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওদেরকে আমি কোনোদিন পড়তে বলি নাই, বরং পরে কেন বেশি এটা বিরক্ত হয়েছে। আমি বলছি গান করো, খেলো, কেন আমার মেয়েটা আন্ডার 10-এ বাংলাদেশের ন্যাশনাল প্লেয়ার ছিল। প্রথম আলোতে এত বড় ছবি উঠেছিল, বিস্ময়কর বালিকা সাইমা আলমাস, আমার নাম আলমাস। আমার মেয়েকে বলেছে তুমি এত কেন পড়ছো, পড়া দরকার নেই, তুমি খেলাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হও, পড়া অল্প করো। কিন্তু সে খেলবে না, সে পড়বে। আমি বলছি পড়া দরকার নাই, কিন্তু সে বলছে পড়বে। আর আমাদের কাছে
সমস্যাটা কি? আমার মেয়েকে বলছে পড়ার দরকার নাই, অল্প বড় আর খেলা বেশি, কিন্তু সে বলছে খেলবে না, সে পড়বে। প্রবলেমটা কি তার? আপা সত্যি। আর আমার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি রাত্রে 12টার সময় দেখছি সে কম্পিউটারে গেম খেলছে, তারপরের দিন পরীক্ষা। আমি কোনোদিন বলি নাই কালকে যে পরীক্ষা তুমি যে খেলছো, কোনোদিন বলিনি। কারণ জানেন, ছোটবেলা থেকে আমি জানিয়ে দিয়েছিলাম যে তুমি পড়বে তোমার জন্য, তোমার জীবন তোমার। তুমি যদি পড়তে না চাও, আমার কোনো আপত্তি নেই, আমি দুটো রিক্সা কিনে দেবো, চালাবা। পড়লে পারবো না, আমার কি? আমার বাবা আমাকে ঢাকায় শহরান মাস্টার করছে, তারপর আমার জীবন আমি চালিয়েছি। তোমার জীবন তুমি চালাবা, তবে টাকা পয়সা বেশি থাকলে তোকে সিএনজি কিনে দেবো একটা। ও 6-এ পড়তে বলেছিলাম, তো আমার ছেলে খুব ভালো করে জানে আমাকে পড়তেই হবে। আমি কোনোদিনও পড়ি নাই। কালকে যে পরীক্ষা, তুমি যে খেলছো, আমি জানি তার পড়া শেষ, সে রিল্যাক্স করছে। আর একটা কথা বলি, প্যারেন্টিং যখন আর কথা হচ্ছি, আমার চাচাতো মামাতো ভাই বোনের সবার অধিকাংশ প্রেম করে সেটেল ম্যারেজ হয়েছে, প্রেম করেছে। আমার মেয়ে যে আন্ডার 10-এর ন্যাশনাল প্লেয়ার ছিল, ও মাস্টার্স পাস করার পরে আমার আত্মীয় বলেছে, ও মেয়েটার বিয়ে দিবি না, ও তো বয়স হয়ে যাচ্ছে। আমি দৃষ্টি করে আমার মেয়েকে বলেছিলাম, বাবা একটা প্রেম করতে পারলে না, এখন ছেলে বুঝতে হবে। বলেন তো ঘটনাটা কি? আমার মেয়ে তো অনেক সুন্দরী, নাকি আপনাদের মতনই সুন্দরী। আমার মেয়েকে আমি 6-এ থাকতে বলেছিলাম, বাবা দেখো, তোমার যদি কাউকে পছন্দ হয়, প্রেম করার জন্য, বিয়ে করার জন্য, ভালোবাসার জন্য, তুমি যাকে প্রেম করবা, আমি তার সঙ্গে তোমার বিয়ে দেবো। কারণ তোমার হ্যাপিনেস আমার হ্যাপিনেস। তুমি যদি রিক্সার ছেলেকে পছন্দ করো, আমার কোনো আপত্তি নেই। দিস ইজ ইউর লাইফ। ইফ ইউ হ্যাপি, আই এম হ্যাপি। বিশ্বাস করেন, আমার মেয়ে তখন 6-এ পড়ে। ও স্কুল পাস করেছে, কলেজ পাস করেছে, ইউনিভার্সিটি পাস করেছে। ওই যখনই তাকে কাউকে পছন্দ হয়েছে, তখনই তার মাথায় এসছে কাজটা ঠিক করছে তো, একটা প্রেমও করতে পারবে না। আর আজকাল 6-এ পড়া মেয়েরা তার গার্জেন এসে বলে, আমার মেয়ে ওর জন্য পাগল। গার্জেন, আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাবো না প্রেম কাকে বলে, অ্যাট্রাকশন কাকে বলে, অ্যাট্রাকশন কাকে বলে, লাভ কাকে বলে, সেক্স কাকে বলে? কিসের প্যারেন্টিং করছে হবে বলেন তো? আপা কত শেখাবেন? এনিওয়ে, এটা আমার সাবজেক্ট নেই, আমি বলবো অন্য ভাষা নিয়ে। কিন্তু ব্যাপারগুলো খুব জরুরি, ঠিক কিনা বলেন? আমরা ছোটবেলা থেকে বাচ্চা জানি, আমরা মনে করি বাচ্চারা কিছু বোঝে না। বাচ্চারা সব বোঝে, ক্লাস 2, 3, 4 বাচ্চা সব বোঝে। প্রেম, ভালোবাসা, সেক্স, এভরিথিং। আমি তাদের সাক্ষাৎকার দিয়েছি, আপা নিশ্চয়ই মনে করে যাবেন। তো আপনি বাচ্চাদেরকে বোঝাচ্ছেন না কেন? ইন্ডিয়াতে পর্যন্ত ক্লাস 4-5-এর বাচ্চাদেরকে বলা হয়, আপনি জানেন 90% সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় ঘরের মধ্যে, চাচাতো, মামাতো, ভাই, চাচু, দুলাভাই সবার মাধ্যমে। ওদেরকে শেখানো হয় ক্লাস 3-তে, 4-এ, 5-এ, 6-এ পড়ে যে তোমার যদি এই জায়গাটাতে কেউ ধরে, তোমার কেউ ব্যাড টাচ, 3টা জায়গায় যদি ধরে, এই জায়গায়, 2 পায়ের মাঝখান আর পেছন, মনে করবা তোমাকে হ্যারাস করা হচ্ছে। সঙ্গে সঙ্গে তুমি সেখান থেকে উঠে যাবে বা আমাকে বলবে আমার এই 3 জায়গায় হাত দিয়েছে। আমরা কেউ গার্জেন বলি না, ঠিক না? আমরা মনে করি এইসব কথা বলবো বাচ্চাদেরকে, ওরা কি মনে করবে? আপনার কতজনকে বোঝাবেন? অথচ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ছেলে আমাকে বলে, আমি ক্লাস 3-তে থাকতে, 4-এ থাকতে, 5-এ থাকতে আমি অ্যাবিউজ হয়েছি। এখন আমাদের তো এমন করে শেখাতে হবে, কেউ মাইন্ড করুক আপা, আল্লাহ হাফেজ। 90% সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে শিশুরা ঘরের ভেতরে, এবং সব আপন আত্মীয় স্বজনের মাধ্যমে। সুতরাং ব্যাপারটা খুব সিরিয়াস। তো যাই হোক, এটাতে আমি কোনো কথা বলবো না, এটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হচ্ছে
দাম্পত্য জীবনের খুশি, হ্যাপিনেস। দেখেন কি পরিমাণ ডিভোর্স হচ্ছে, কি পরিমাণ। এমনকি আমি তো কোনো চেম্বারে আজকাল বসি না, কারণ আমাকে প্রচুর পড়তে হয়, ইউনিভার্সিটিতে ক্লাস নিতে হয়, বিভিন্ন সেমিনার আমার প্রতিদিন 2-1টা করে থাকে, সুতরাং চেম্বারে বসার কোনো টাইম নেই। তারপরে ফোন করে মানুষ আমার কাছে বলে যে আমি আপনার চেম্বারে আসতে চাই। বিশ্বাস করেন, ছেলে বিসিএস ক্যাডেট, মেয়ে ঢাকার সবচেয়ে বড় একটা ইউনিভার্সিটি টিচার, বিয়ে হয়েছে 1 বছরের কিছু বেশি, কিন্তু এখনই তাদের মধ্যে সম্পর্ক নাই, তারা ডিভোর্স করতে চায়। কি সমস্যা? আমার কাছে এসে মেয়ের অভিযোগ, হাজব্যান্ড ওই সারাদিন কম্পিউটারে চ্যাটিং করে মেয়েদের সাথে, আর ছেলের অভিযোগ আমার ওয়াইফের ভীষণ বদলাক, মিসবিহেভ করে, খারাপ ব্যাপার করে, সুতরাং এরা চলবে না, এই সংসার চলবে না। আমি একটা এক্সাম্পল দিলাম, শত শত এক্সাম্পল। 10 বছর প্রেম করে, এবং এরা সমাজের প্রতিষ্ঠিত চলচ্চিত্র, টিভি ব্যক্তিত্ব, 10 বছর প্রেম করে বিয়ে করার পর 13 দিন বিয়ে টেকে দিয়ে টিকবে না, বিয়ে টিকবে না। আপনি জানেন ঢাকা শহরে প্রতিদিন কত করে ডিভোর্স হচ্ছে? লেটেস্ট রিপোর্ট জানেন? প্রতি ঘন্টায় একজন, প্রতি ঘন্টায় একজন। এবং 70% ডিভোর্সের জন্য আবেদন করেছে মেয়েরা। এখন আপনি যদি বলেন মেয়েরা এগিয়ে গেছে, ওরা শিক্ষিত হচ্ছে, ওরা চাকরি পাচ্ছে, ওরা ইন্টারনেট, ফেসবুক, বিভিন্ন জায়গায় প্রবল ছেলেদের সাথে মেলামেশা করছে, শুধু হাজবেন্ডের অত্যাচার নির্যাতন মানবে কেন? বলতে পারেন। কিন্তু নীতি নৈতিকতা আদর্শের মধ্যে কিছু কথা আছে। মেয়েরা শিক্ষিত হবে, চাকরি পাবে, জানবে, তাই বলে ডিভোর্স দেবে? নীতি নৈতিকতা আদর্শের ব্যাপার তো রয়েছে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য প্রবলেম? বিয়ে কেন টিকছে না? মানুষ বিয়ে করে সারা জীবন একসাথে থাকার জন্য, মানুষ বিয়ে করে সারা জীবন একসাথে ঘর সংসার করার জন্য, তার সন্তানের পিতামাতা হিসেবে সারা জীবন থাকার জন্য। সেই বিয়ে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, 80%-এর বেশি বিয়ের 10 থেকে 15 বছর পর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সম্পর্কই থাকে না, রিলেশনই থাকে না, সারাদিনে একটা কথাও বলে না, অনেকে এক ঘরে থাকে না, অনেকে এক ঘরে তো দূরের কথা। এটা বাস্তবতা। হয়তো সামাজিকতার কারণে ডিভোর্স হয় না বা করে না। বিশ্বাস করেন, গত পরশু আমি বগুড়া থেকে এসেছি, একটা সেমিনারের পরে একজন মহিলা, বয়স 45 মতন হবে, আমাকে বলছে আমারটা আপনার ট্রেনিংটা দারুণ লেগেছে। আমার ট্রেনিংটা ছিল পজিটিভ থিঙ্কিং উপরে। তাই আমি বললাম আপনার হাজবেন্ড কই? বলে একটা ডিপার্টমেন্ট স্টোর চালায়, ওর নিজে। ওকে, ছেলে মেয়ে নাই? কেন? নাই, আর কি হয়নি। আমি সমস্যা আপনার না হাজবেন্ডের? জানি না। আমি তো জানি না, মানে ডাক্তার দেখাননি? না, প্রধান বোধ করি না, আমার হাজবেন্ড চাই না, আমিও চলি না। আমি যে কি আশ্চর্য সমস্যাটাকে, আর আপনি বলবেন না? বলে ওরই মধ্যে সমস্যা। আমরা কি কোনো ইরেকশনের প্রবলেমস অথবা কোয়ালিটি অফ স্পার্মের প্রবলেম? হোয়াট ইজ দ্য প্রবলেম? বলে সম্ভবত ওর একটু প্রবলেম আছে, তা আপনি ডাক্তার দেখাবেন না? বলে না, থাক। এবং আলটিমেটলি সে বললো সে স্যাটিসফাইড না, সেক্স সম্পর্কে তো সে একেবারে সে স্যাটিসফাইড না, কিন্তু সে আর কিছু করতে চায় না, একে নিয়ে থাকতে চায়। হাজবেন্ড নাকি মোটামুটি ভালো, বলে এই জীবনে যা না পাইলাম পরকালে তো পাবো। আমি কিন্তু বাস্তব কথা বলছি, গত পরশুর ঘটনা। আমি এরকম আপনার শত শত ঘটনা বলতে পারি। মেয়েরা কত সহ্য করবে আর? তো ডিভোর্স হচ্ছে কেন হচ্ছে? হোয়াট ইজ দ্য প্রবলেম? রিলেশনশিপ। প্রেমের সময় তো যে বললাম 10 বছর প্রেম করে 13 বছর থেকে নাই। আমি নামগুলো বলতে চাই না ওদের কারা। তারপর আপনি যদি এই কথা বলেন, তার সাথে কথা যদি বলেন, কথা হ্যাপি ফ্যামিলি ছিল না, 11 বছর সংসার করেছে, তারপর সংসার গেছে, শেষ। মিত্রকে জিজ্ঞেস করেন কেন? জিজ্ঞেস করেন কি বলতে জানেন? যে আসলে প্রেমের জীবন একরকম, বিবাহের জীবন একরকম, আর কি মনে হলো এইভাবে থাকার প্রয়োজন নেই। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ ম্যারেজ লাইফ? দেখেন, আমি অনেক বেঁধে গেছেন, আমি বিস্তারিত কথা বলবো না।
কারণ আপার কথা বলার পরে আমি বলেছি আমি কথা বলবোই না, কারণ আপার কথাগুলো মাথায় নিয়ে যেতে চাই। আর আপনারা যদি বলেন আমি কিছু কথা বলতে পারি, দরকার হলে ভবিষ্যতে একদিন বলবো, বিস্তারিত আলোচনা করবো। একটা কথা মনে রাখবেন, দাম্পত্য জীবনের এই রিলেশন নষ্ট হয়ে যাচ্ছে কেন? অনেক কারণ, সন্দেহ, অবিশ্বাস, যত কিছুই বলেন না কেন। আমার ইউটিউবে অনেকবার আমি বলেছি লেকচারটা, আমি বিভিন্ন পত্রিকায় লিখেছি, ইউটিউবে আমার লেকচার আছে। সেটা যতটুকু কারণ আর থাকুক না কেন, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের অনেকগুলো কারণে আমাদের বিয়ের পর রিলেশন আস্তে আস্তে নষ্ট হতে হতে টান করতে করতে একসময় কোনো রকম থাকা হয়, ডিভোর্স হলে হয়। আজকাল আমরা ডিভোর্স দেওয়া পছন্দ করি না বলে এতদিন হয়নি, কিন্তু আন্তরিকতা, ভালোবাসা, টান কিছুই থাকে না, একসাথে ছাদের নিচে থাকা হয় বটে। অনেকগুলো কারণের মধ্যে আমি আজকে 3টে কারণ বলবো সংক্ষেপে, একদম সংক্ষেপে। যেই 3টে কারণে আমাদের সম্পর্ক আস্তে আস্তে দূরত্ব হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফের। যেই শখ আনন্দ করে আমরা বিয়ে করেছি, বিয়ের সময় যে সুখ ছিল, আনন্দ ছিল, খুশি ছিল, ভালো লাগা ছিল, সেটা আস্তে 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 শেষ হয়ে যায় কেন? বহু কারণের মধ্যে আমি 3টে কারণ বলবো। এই 3টে কারণ যদি আমরা ঠিক করতে পারি, তারপরে আমাদের সম্পর্ক থাকবে। 3টে কারণ, 3টে সি দিয়ে। 3টে সি: কমপ্লেন, কম্পেয়ার, কনডেন্ট। এই 3টে জিনিস আমরা বিবাহিত জীবনে এত বেশি করি যে আমাদের সম্পর্কটা ডিভোর্স পর্যায়ে চলে যায়। আমরা হয়তো সামাজিক কারণে করি না। এই 3টে জিনিস আমরা এত করি, না বুঝে হোক, বুঝে হোক, না বুঝেই করি। এরকম কোনো ট্রেনিং আপনি সারা পৃথিবীতে হয়। আমি সব ছাত্রদেরকে বলি, দেখো বাবা, পুলিশে চাকরি করো, একটার পর একটা ট্রেনিং করো, ডাক্তারি করো, একটার পর ট্রেনিং হয়, সচিব হয়, একটার পর একটা ট্রেনিং হয়। তো বিয়ে কি করে টিকবে? বিয়ের ব্যাপারে কয়টা ট্রেনিং করছে? বিয়ের উপরে একটা ট্রেনিং করে বিয়ে টিকে আছে কিন্তু বিয়ের উপর ট্রেনিং নেই। বলে হ্যাপি নাই কেন? তো হ্যাপি থাকবে কেমনে? বিয়ের উপর ট্রেনিং হতে নেই, সবকিছু ট্রেনিং আছে, বিবাহের উপর ট্রেনিং নেই। আবার সংসারটাকে টিকবে কি করে? টিকবে? দিস ইজ দ্য থিং না, সারা পৃথিবীতে ট্রেনিং করে, তাহলে ট্রেনিং করে কেন? 3টা সি। প্রথম সি কমপ্লেন, কম্পেয়ার, কনডেম্ন। আমি কমপ্লেনের সঙ্গে বলি, আমরা হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করেছি, সারা জীবন হ্যাপি হবো, সুখী হবো, সারা জীবন আমার সন্তানের মা হবে, আমরা সারা জীবন হ্যাপি থাকবো। কিন্তু দেখেন কি কি কারণে বললাম সন্দেহ বন্ধ থাক। এখন প্রথম সি হচ্ছে কমপ্লেন। আমরা কি করি? হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে খালি কমপ্লেন করি, কথায় কথায় কমপ্লেন করি। কিরকম? ধরেন আপনি ওয়াইফকে বলেছেন যে বাচ্চাদের বেতন দিয়ে এসো, যে আজকে স্কুলে যাচ্ছ, বেতন দিয়ে এসো। বেতন দিয়ে আসছে, কোনো একটা আপনি পরে খবর দিয়েছেন যে কিছু একটা সমস্যা হয়েছে। আপনি অফিস বাসায় এসে ওয়াইফকে বলছেন কি, এই যে তুমি যে বেতন দিয়ে গেছো না, তুমি যেন প্রিন্সিপালকে কি বলে আসছো না, কি কেরারে কি বলছো, ওটা তো মাইন্ড করছে। আসলে তোমাকে আমি যেখানে পারি সেখানে ভেজা লাগো, তুমি কষ্ট করতে তুমি কেন? আসলে তো তোমাকে আসলে তুমি আসলে তুমি আসলে তুমি আসলে তোমাকে কমপ্লেন, কমপ্লেন। তারপর তুমি সিকিউরিটি গার্ডকে কি বাজার করছো, সিকিউরিটি গার্ডকে তুমি রাগ করছো বোধহয়, ও তো মাইন্ড করছে। আসলে তোমাকে আমি বাজার করতে বলতে ভুলবার, আসলে তোমাকে কোনো কিছু বলাই যান, আসলে তুমি সবসময় ভেজালি বানাও, সম্পর্ক নষ্ট হতে থাকবে। কমপ্লেন করছেন না? ঠিক তেমনি ওয়াইফ কিন্তু হাজবেন্ড কোথায়? আসলে না, তোমাকে যেই দিয়েছি আমি মাছ কিনতে পারি না, আসলে তোমাকে মাছ কিনতে বলতে পারবো, তোমাকে আসলে তুমি তো আসলে না, তোমার আসলে কমপ্লেন। আমি জাস্ট একটা দুটো এক্সাম্পল দিচ্ছি আর কি। যত বেশি কমপ্লেন করবেন, রিলেশন তত বেশি ধীরে থাকবে। আমি এরপরে আরো 10টা বলতে পারতাম, একটা যথেষ্ট, আপনারা বুঝে নেবেন। নাম্বার 2, কম্পেয়ার, তুলনা। আপনি হাজবেন্ডকে যখন অন্য ছেলের সাথে, অন্য কোনো ব্যক্তির সাথে তুলনা করবেন, বা নিজের ওয়াইফকে যখন অন্য কারোর ওয়াইফের সাথে তুলনা করবেন, তত সম্পর্ক নষ্ট হয়ে থাকবে। এক্সাম্পল, আপনি মানে হাজবেন্ডকে বলছেন যে তুমি যে এই চাকরি বাকরি করো, কোনো সংসার চলে না, তো কি একটা অবস্থা। ওই পাশে রফিক ভাই আছে না, দেখছো? এই রফিক ভাই ওই সকালবেলায় যায় অফিসে, বাচ্চাটাকে নিয়ে যায়, আবার পরে কি অফিস থেকে এসে আমার 2টো টিউশনি করে, তুমি জানো, সাইড ব্যবসা করে, তারপরে আবার